Assalamu alaikum. Today is, I think, class number 15 of CSE 209 section 1 electrical circuits for the semester fall 2021. আজকে আমরা শুরু করব হচ্ছে থেভেনিন এবং নর্টন থিওরেম থেকে, বাট শুরুতেই একজন হচ্ছে একটা প্রবলেমের কথা বললেন, প্র্যাকটিস প্রবলেম 4.12। আমরা ওইটা দিয়ে অঙ্কটা মানে আজকের ক্লাস শুরু করি। সো লেট আস ট্রাই টু ডু প্র্যাকটিস প্রবলেম 4.12। সো এখানে যাওয়ার পরে আমাদের মোস্ট লাইকলি থেভেনিন বা নর্টন কিছু একটা বের করতে বলবে। সো লেটস সি আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট অফ দ্য সার্কিট এট টার্মিনালস এ বি। তাহলে এইখানে এই সার্কিটের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। সো এই সার্কিটের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য আমরা জানি যে নর্টন সার্কিট দেখতে কিরকম হয়, একটা কারেন্ট সোর্স এবং তার সাথে প্যারালাল একটা রেজিস্টর। সো একটা কারেন্ট সোর্স এবং তার সাথে প্যারালাল একটা রেজিস্টর নিয়ে গেলাম। ওকে, so whatever the value of that resistor is, we don't know and we do not care yet. আমরা আপাতত সার্কিটটার যে শেপ সেটাকে ফেলি। সো নর্টন সার্কিট দেখতে এরকম হয়, ফাইন। সো দিস ইজ RN and this is IN. সো আমাকে যখন বলবে যে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য, সো দিস ইজ মাই নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, এখানে আমাদের IN এবং RN এর ভ্যালু বের করা লাগবে। সো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য আমরা জানি যে IN এর ভ্যালুটা মানে হচ্ছে আপনার শর্ট সার্কিট কারেন্ট। সো আমরা টার্মিনাল এ আর বি শর্ট সার্কিট করে দিব। ল্যাব হইলে এখানে মিটার লাগাই দিতাম, বাট যেহেতু থিওরি আমরা এখানে শর্ট সার্কিট করে দিব। সো দ্য মোমেন্ট আমরা এখানে শর্ট সার্কিট করে দিচ্ছি, সো এখানে আমাদের যেই কারেন্টটা ফ্লো করবে সেই শর্ট সার্কিট কারেন্টটাই হবে আমাদের সেই IN। ঠিক আছে। সো এখন আমরা থেভেনিনের অঙ্কগুলা করার সময় আমরা দেখছিলাম যে ফ্লোটিং রেজিস্টর থাকলে আমরা সেটাকে ইগনোর করি। আপনাদের মনে আছে কিনা থেভেনিনের অঙ্কগুলা যখন আমরা করছি, লেটস সে কই জানো, লেটস সে এই অঙ্কটায় আপনারা খেয়াল করে দেখবেন, মনে আছে কিনা আপনাদের, যখন এই হ্যাঁ 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 2 ওহম রেজিস্টর যেটা থাকে থেভেনিনের অঙ্কগুলায়, 2 ওহম রেজিস্টর যেটা থাকে এটাকে আমরা বলি যে দিস ইজ এ ফ্লোটিং রেজিস্টর, এটার বেল নাই। সুতরাং এই নোডের যেই ভোল্টেজ সেটা যদি VA হয়, এই পাশের যেই নোডের ভোল্টেজ দ্যাট উইড অলসো বি VA, একই ভোল্টেজ হবে দুই পাশে। সো বেসিক্যালি এটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, বাট ইন রিয়েলিটি এটা আসলে শর্ট সার্কিট না। তো এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে এটা একটা ফ্লোটিং রেজিস্টরের মতো কাজ করে। সো ভোল্টেজের ক্ষেত্রে আমরা এই থেভেনিন বের করার সময় যখন আমরা VTH ক্যালকুলেট করতেছি, সো দ্যাট মিন্স VA মাইনাস VB ক্যালকুলেট করতে চাচ্ছি, ইন সাচ কেস আমরা এটাকে ফ্লোটিং বলে বাদ দিয়ে দিতে পারতেছি। ওকে, সিমিলারলি যখন নর্টনের ক্ষেত্রে যাব, আমরা দেখবো যে প্যারালাল এই যে জিনিসটা আমরা শর্ট সার্কিট করে দিছি তার সাথে প্যারালাল কোনো রেজিস্টর আছে কিনা। যদি কোনো প্যারালাল রেজিস্টর থাকে আমরা সেটাকেও সিম্পলি ইগনোর করে ফেলতে পারি। নাই, মনে করি এটা নাই। তাহলে এই জায়গায় যে ভোল্টেজ ছিল VX, সেই VX-টা কি এখন আছে? বিকজ এই জায়গায় যদি নোড বি হয়, এই জায়গায় হচ্ছে নোড বি। তো দিস ইজ সিমিলার টু লাইক একটা বালতি আছে, সেই দুই বালতির দুই পাশে পানির লেভেল সেম, এই পাশেও যতটুকু এই পাশেও ততটুকু। কোনো ফ্লো হবে? এই পাশেও VB, এই পাশেও VB, কোনো পানির ফ্লো হবে? নো স্যার, হবে না, পানির ফ্লো হবে না। তার মানে ভোল্টেজের ফ্লো নাই, ভোল্টেজের ডিফারেন্স নাই। তাহলে VX শুড বি 0। সো 2VX কত? ইজ অলসো 0। তো সবগুলি যখন আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে 2VX যেটা, এটা একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করতেছে। ঠিক আছে, 2VX একটা শর্ট সার্কিটের মধ্যে বিহেভ করতেছে, দ্যাট মিন্স এটাও নাই আমাদের 2VX যেটা, সেটাও নাই। সো ফাইনালি গিয়ে আমাদের দেখতেছি 10 এম্পিয়ার যেটা, এটা কোন দিক দিয়ে যাইতেছে? স্যার IN এর দিয়ে যাচ্ছে স্যার। IN এর দিয়ে যাইতেছে, তার মানে আমার IN এর ভ্যালু কত? 10 এম্পিয়ার। ঠিক আছে, সো IN ইজ 10 এম্পিয়ার। বিকজ আমরা দেখতেছি কি এইটাও এখন ইগনোর করা যাচ্ছে। সো আমাদের বইতে যেটা করবে, বইতে এই ফিগারগুলা, সরি, বইতে দেখবেন যে এই সাথে প্যারালাল যে রেজিস্টরটা আমরা ফার্স্টে ইগনোর করে আইকে ফেললাম, বাদ দিয়ে দিলাম, আমাদের বইতে দেখবেন ওরা এটাকে ডিলিট না করে দিয়ে ওরা এইভাবে লিখছে। ওরা বলে দিছে যে অ্যাজ ইফ এটার কোনো অস্তিত্ব নেই। খেয়াল করে দেখেন বইয়ের মধ্যে যখন এই অঙ্কগুলো করা আছে, দেখেন ওরা কিভাবে লিখছে এরকম। সো শর্ট সার্কিটের সাথে প্যারালাল যদি কোনো রেজিস্টর থাকে ওটাকে ইগনোর করে ফেলা লাগে। শর্ট সার্কিটের সাথে প্যারালাল রেজিস্টর থাকলে ওটার আসলে দাম নাই। সো দিস ইজ বেসিক্যালি সেম অ্যাজ এই জায়গায় এইভাবে একটা রেজিস্টর নিয়ে আইসা, ইন রিয়েল লাইফের রেজিস্টর যদি নিয়ে আসেন, দাগ দেওয়া আছে। সো এই রেজিস্টরের দুই প্রান্ত আপনি যদি একই নোডে কানেক্ট করেন, একই ফুটার মধ্যে জোড়া লাগিয়ে দেন, তাহলে ওটার যেমন কোনো দাম থাকে না,
এই মাথা ওইখানে লাগাইছেন, এই মাথা ওইখানে লাগাই দিচ্ছেন, কোনো লাভ নাই তাহলে লাগাই দিয়ে। এটাই আর কি বলা হচ্ছে, বুঝতে পারছেন? বাকিটা করা লাগবে। স্যার আরএন এর ভ্যালুটাতে স্যার প্রবলেম ছিল, ওটা কিভাবে আরএন এর 1, জি স্যার 1 ওহম হইছে। 4.12, তাহলে বাকিটা লেটস সে আরএন। আরএন বের করার জন্য আমাদেরকে এক্সটার্নালি একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আমরা কি দিয়ে করব চিন্তা করি আগে। নোড দিয়ে করলে ভালো হয়, তাহলে আমরা ভোল্টেজ সোর্সই কানেক্ট করি, না কারেন্ট সোর্স কানেক্ট করি লেটস সে। সো একটা 1 ampere current source কানেক্ট করলাম। সো মাই জব ইজ টু ক্যালকুলেট VA minus VB, দ্যাট উড বি V। সো আমার আর ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে VA minus VB ডিভাইডেড বাই 1, V by I ইকুয়ালস টু 1। আচ্ছা, সো আমি এখন নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে চাইলে আমি নিচেরটাকে গ্রাউন্ড যদি ধরি, ইন সাচ কেস VB বিকামস 0, সো দিস Vx যেটা সেটাই হচ্ছে আমাদের VTH হয়ে দাঁড়াচ্ছে, Vx টাই হচ্ছে আমাদের VTH। সো এই জায়গা থেকে নোডাল অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা Vx বের করতে পারবো না? এটার নাম দিলাম V1। পারবো স্যার, এবার পারবো। আচ্ছা, এখানে Vx যেটা বের করলাম, Vx টাই হচ্ছে আমাদের VTH, না সরি, Vx টাই হচ্ছে আমাদের VA minus VB। VTH কেন লিখছি? Vx টাই হচ্ছে আমাদের লেটস সে VA, আর VA টাই হচ্ছে আমাদের VA minus VB, বিকজ আওয়ার VB is 0। ঠিক আছে, এখন পারা যাবে, আশা করা যায়। একক হচ্ছে ওহম, পারবেন ইনশাআল্লাহ? জি স্যার। আচ্ছা, আমরা থেভেনিন এবং নর্টনের বাদ বাকি অঙ্কগুলা করতে বলছিলাম, আর কারো কোনো প্রবলেম আছে কারো? আচ্ছা, হোপফুলি নাই। ইনশাআল্লাহ আমরা আজকে যেখান থেকে স্টার্ট করব দ্যাট ইজ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এখানে কি বলছে সেটা আমরা আগে একটু দেখে নিই। দিস ইজ দ্য লাস্ট থিওরেম অফ মিড টার্ম 2, এবং এটা আমাদের মিড টার্ম 2 সর্বশেষ টপিক, এটা পড়ালে আমাদের সিলেবাস শেষ। সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম পড়ার আগে এটা আমরা থেভেনিন থিওরেমটাকে আরেকবার একটু মনে করি। থেভেনিন বা নর্টন থিওরেমে কি বলা ছিল, যে কোন একটা জটিল সার্কিট যদি থাকে দ্যাট ইজ লিনিয়ার এন্ড এটা থেকে দুইটা তার বের হয়ে আছে, সো এটা একটা টু টার্মিনাল সার্কিট। সো একটা লিনিয়ার এবং টু টার্মিনাল সার্কিটকে সিম্পলিফাই করতে 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 এক সময় শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজে থাকা একটা রেজিস্টর দিয়ে প্রকাশ করা যাবে। এটা হলো থেভেনিন থিওরেম। আর নর্টন থিওরেম হচ্ছে এই সার্কিটটাকেই শুধুমাত্র একটা কারেন্ট সোর্স এবং তার সাথে প্যারালালি একটা রেজিস্টর দিয়ে এক্সপ্রেস করা যাবে, তাহলে এটাকে আমরা বলতেছি নর্টনস থিওরেম। সো থেভেনিন এবং নর্টন থিওরেমের মধ্যে সেই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, সেটার কম্পোনেন্ট হচ্ছে দুইটা। সো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের কম্পোনেন্ট হচ্ছে দুইটা, একটা ভোল্টেজ সোর্স এবং একটা কারেন্ট সোর্স, সরি ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজে থাকা একটা রেজিস্টর। সো দিস ইজ দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটকে শর্ট সার্কিট সোর্স ট্রান্সফরমেশন করলে আপনি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট পাবেন, দ্যাট লুকস লাইক এরকম কিছু একটা। তো থেভেনিন এবং নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট মোটামুটি একই। আমরা বুঝতেছি যে আর এন এবং আরটিএইচ দুইটা আসলে সেম জিনিস। সো আর এন ইজ ইকুয়ালস আরটিএইচ। সো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটকে সোর্স ট্রান্সফরমেশন করলে নর্টন পাওয়া যায়, নর্টনকে সোর্স ট্রান্সফরমেশন করলে থেভেনিন পাওয়া যায়। আচ্ছা ফাইন। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ মানে হচ্ছে সেই VTH, দ্যাট মিন্স আসল সার্কিটটার এই জায়গায় যদি আমরা কোনো ভোল্টমিটার কানেক্ট করি, সেই ভোল্টমিটারের যে রিডিং আসবে দ্যাট রিডিং উড বি দ্য ভ্যালু অফ VTH। আর আসল সার্কিটটা যেটা থাকবে সেখানে ভোল্টমিটার কানেক্ট না করে যদি আমরা এখানে শর্ট সার্কিট করে দিই, তারপর শর্ট সার্কিটের কারেন্টটা মেজার করার জন্য যদি আমরা একটা অ্যামিটার নিয়ে আসি, তাহলে সেই অ্যামিটারের রিডিংটা হবে হচ্ছে আপনার সেই নর্টন কারেন্টের ভ্যালু। সো দ্যাট অ্যামিটার রিডিং উইল গিভ ইউ দ্য ভ্যালু অফ নর্টন কারেন্ট। সো দিস অ্যামিটার আপনাকে সেই আইএন যেটা নর্টন কারেন্ট সেটার ভ্যালু দিবে। আচ্ছা, ল্যাবে আমাদের আরটিএইচ বা আরএন বের করার জন্য আরেকটা ফর্মুলা আছে। নর্মাল নিয়ম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে অফ করে দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। নর্মালি বের করা গেলে যাবে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে ওহমস ল দিয়ে বের করা লাগবে। ওহমস ল অ্যাপ্লাই করার আগে একটা 1 ভোল্ট বা 1 এম্পিয়ারের ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স কানেক্ট করে নিয়ে ওহমস ল দিয়ে করা লাগবে। ওকে ফাইন। ল্যাবে করার জন্য আরেক নিয়ম, সেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। ইন আদার ওয়ার্ডস থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ডিভাইডেড বাই নর্টন কারেন্ট which is equals to RTH বা which is equals to RN, যেভাবে খুশি বলেন। সো দিস ইজ আওয়ার RN বের করার জন্য পদ্ধতি।
ফর ল্যাব। সো থেভেনিন বা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট গুলা তৈরি করার সময় তার মানে ওরা বলে দিছে যে জটিল সার্কিটটাকে আপনি থেভেনিন বা নর্টন সার্কিটের চেহারায় পরিণত করতে পারেন। ইন দ্যাট কেস সার্কিটটা এক্স্যাক্টলি সেম বিহেভ করবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, লেটস সে আমরা থেভেনিন বা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করে ফেলছি কোন একটা সার্কিটের। আচ্ছা, সো আগের দিন আমরা বলছিলাম যে লেটস সে আমরা কল্পনা করি এটা একটা পাওয়ার ব্যাংকের সার্কিট। লেটস সে think of it this is a power bank. তো এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনি নানান জিনিসপত্র চার্জ দিতে পারেন। এক এক সময় এক এক রকম জিনিস চার্জ দেন। কখনো মোবাইল চার্জ দেন, কখনো ল্যাপটপ চার্জ দেন, কখনো লাইট জ্বালান, কখনো ইউএসবি ফ্যান গুলা ঘুরান, এটসেট্রা এটসেট্রা। সো দ্যাট মিনস আমরা বলছিলাম যে পাওয়ার ব্যাংকের সাথে যে লোডটা কানেক্টেড আছে সেই লোডটা আসলে কি সেটা আমরা জানি না, বাট লোডটা আসলে কি সেটা নিয়ে আমরা কেয়ারও করি না, অ্যাজ লং এজ লোডের রেজিস্ট্যান্সটা আমাদের জানা আছে। সো লোডের শুধুমাত্র রেজিস্ট্যান্সটা নিয়ে আমরা কেয়ার করতেছি, আর কোনো কিছু নিয়ে কেয়ার করতেছি না। দ্যাটস ওয়াই লোডটাকে আমরা আর এল দিয়ে এক্সপ্রেস করতেছি এবং বলতেছি আর এল এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। আর এল যদি মোবাইল হয় তাহলে এটার ভ্যালু একরকম, আর এল যদি একটা ফ্যান হয় তাহলে এটার ভ্যালু আরেক রকম, আর এল যদি একটা বাল্ব হয় লাইট জ্বালানোর জন্য তাহলে আর এল এর ভ্যালু আরেক রকম। ওকে, তাহলে এই পার্টটা কিন্তু আমরা থেভেনিন বা নর্টনের অঙ্ক করার সময় আমরা কি করি, ফার্স্টে ডিসকানেক্ট করে ফেলি, তারপর সেটাকে আবার কানেক্ট করি এরকম। সো লেটস সে আমাদের কোন একটা সার্কিট যেটা কিনা আমাদের, লেটস সে এটা হচ্ছে আমাদের একটা পাওয়ার ব্যাংক। সো পাওয়ার ব্যাংক থেকে বের হওয়া দুইটা তার, পাওয়ার ব্যাংক থেকে দুইটা তার বের হয়ে আছে এবং পাওয়ার ব্যাংকের সাথে আপনি একটা মোবাইল বা অন্য কিছু একটা জোড়া দিয়ে আপনি এতক্ষণ চার্জ দিচ্ছিলেন এরকম আর কি। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলছে যে নিশ্চয়ই যে সার্কিটটা আপনার পাওয়ার ব্যাংক তার একটা থেভেনিন বা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, রাইট? তাহলে এই সার্কিটের যদি একটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট থাকে দ্যাট কুড লুক সামথিং লাইক, আমি একটা নর্টন সার্কিট নিয়ে আসি, সরি একটা থেভেনিন সার্কিট নিয়ে আসি একটা। তো এই সার্কিটটার যে থেভেনিন ইকুইভ্যালেন্ট হইতে পারে দ্যাট কুড বি এরকম। সো এই জায়গায় যদি আমরা লোডটা যেটা ডিসকানেক্ট করে ফেলছিলাম সেই লোডটাকে যদি কানেক্ট করে দিই তাহলে দুইটা একই রকম বিহেভ করবে। সো এই লোড, সো যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট সত্যি হয়, থেভেনিন থিওরেম যদি সত্যি হয়, তাহলে দুইটা সার্কিটের মধ্যে, দুইটা সার্কিট এবং লেফট সাইডের সার্কিট এবং রাইট সাইডের সার্কিট, সো অ্যাকচুয়াল সার্কিট এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট হোয়াটএভার, সো থেভেনিন বা নর্টন যেটাই নেই সেটার যে আই এর ভ্যালু, দিস আই এন্ড দিস আই শুড বি দ্য সেম। সো ল্যাবে আমি জিজ্ঞাসা করি সাধারণত যে আচ্ছা বলেন তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যে সত্যি বা থেভেনিন থিওরেম যে সত্যি এটা আপনি কি দীক্ষা বুঝলেন? আপনি বললেন স্যার এই যে দেখেন লোড কারেন্ট দুইটার ক্ষেত্রেই সেম। আসল সার্কিটের মধ্যে আমি যদি লোড ইকুয়ালস টু 68 ওহম দেই এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটেও যদি লোড ইকুয়ালস টু 68 ওহম দেই তাহলে দুইটার ক্ষেত্রেই আই এর ভ্যালু সেম আসে, এটারও আই এর ভ্যালু যা আছে এটারও আই এর ভ্যালুতে আসে। এবং তার উপর আমরা দেখবো স্যার লোডের অ্যাক্রসে যদি কোনো ভোল্টেজ আমরা নেই, সো উপরের ভোল্টেজ মাইনাস নিচের ভোল্টেজ, কিংবা লোডের অ্যাক্রসে ভোল্টেজ থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে উপরের ভোল্টেজ মাইনাস নিচের ভোল্টেজ যদি করি তাহলে লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটাও আমাদের দুইটার ক্ষেত্রে সমান আসে। তার মানে আমরা বুঝতেছি যে আসলে এই বাম পাশের যে অংশটুকু আছে, লেফট সাইডে থাকা যে অংশটুকু, এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে আসলে এই রাইট হ্যান্ড সাইডে থাকা এই অংশটুকু। সো তার মানে আমরা দেখে বুঝলাম যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আসলে সত্যি, থেভেনিন থিওরেম আসলে সত্যি। আচ্ছা, এইবার সব আমরা বুঝলাম থেভেনিন থিওরেম সত্যি, নর্টন থিওরেম সত্যি, হোয়াটএভার, থেভেনিনের বদলে নর্টন বসলে একই কথা, বুঝে নিলাম আমরা সবকিছু। বাট আওয়ার কোয়েশ্চেন ইজ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে কি বলছে? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে বলছে আচ্ছা বুঝলাম আপনার থেভেনিন নর্টন মেলা কিছু করছেন আপনি, ভালো কথা, খুব ভালো। এখন যদি আপনি এই সার্কিটের মধ্যে একটা লোড কানেক্ট করেন যেই লোডের রেজিস্ট্যান্স হচ্ছে আর এল, এই লোডের রেজিস্ট্যান্স হচ্ছে আর এল লেটস সে, তাইলে আর এল এর অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে। ওয়েট এ মিনিট, হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার মানে জন্য কি স্যার? ভিআই। পাওয়ার মানে হচ্ছে গুণফল, ভোল্টেজ এন্ড কারেন্টের গুণফল। সো পাওয়ার ম্যাক্সিমাম মানে কি? এই দুইটার গুণফল ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম পাওয়ার মানে হচ্ছে, পাওয়ার যদি আমরা বলি পাওয়ার ম্যাক্সিমাম হয়েছে তার মানে কি ভোল্টেজ ম্যাক্সিমাম? মেবি, মে নট বি, আমি জানি না। তার মানে কি কারেন্ট ম্যাক্সিমাম? মেবি, মে নট বি, আমি জানি না। কিন্তু ভোল্টেজ আর কারেন্টের গুণফল মাস্ট বি ম্যাক্সিমাম। কত সেটা আমরা জানি না, বাট ম্যাক্সিমাম তত পাওয়া হবে। তার মানে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে এই আর এল এর মধ্য দিয়ে যেই পরিমাণ কারেন্ট পাস করতেছে সেটাকে যদি আমরা বলি আই, এবং আর এল এর অ্যাক্রসে যে ভোল্টেজ আছে
সেই ভোল্টেজটাকে যদি আমরা বলি ভি, তাহলে আরএল এর মধ্যে যে পরিমাণ পাওয়ার আছে সেই পাওয়ারটাকে আমরা বলবো ভি ইন্টু আই। এই ভি ইন্টু আই এর গুণফলটা ম্যাক্সিমাম হবে কখন? যখন এই আরএল এর ভ্যালু এই লোডটা যেই সার্কিটের সাথে কানেক্ট করা হয়েছে তার থেভেনিনের সমান হবে। সো তার থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান হবে। সো এইটাকে যদি এই সেম সার্কিটকে যদি আমরা ডান পাশের সার্কিটের মধ্যে একই মডেল করতে চাই, তাহলে আমরা একইভাবে দেখতে পারি যে ওই সেম লোডটা যেটা খুলে ফেলছিলাম সেটা কানেক্ট করে ফেললাম এই আরএল। সো আরএল এর থ্রুতে যেই পরিমাণ কারেন্ট পাস করতেছে সেই কারেন্টটাকে যদি আমরা বলি আই, এবং আরএল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে যদি আমরা বলি ভি, তাইলে আমরা বলবো যে এখানে আরএল ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করবে। কখন ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করবে? যখন যখন এই আরএল এর ভ্যালুটা সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আরটিএইচ এর সমান হবে। সো ইন আদার ওয়ার্ডস আরএল আর আরটিএইচ যখন ইকুয়াল হবে তখন আমি ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার যে পাবো এটা কিভাবে বোঝা সম্ভব? আমরা দেখতেছি যে যদি আমাদের একটা গ্রাফ আমরা নিই, let us say this is a graph. এটা একটা গ্রাফ, যেই গ্রাফের এক্স এক্সিসে আছে হচ্ছে আর এল, আর ওয়াই এক্সিসে আছে হচ্ছে আপনার পাওয়ার, মানে হচ্ছে ভি ইন্টু আই। আচ্ছা, সো আপনি কি করলেন, এই সার্কিটটা নিলেন, এই সার্কিটটা নিলে আরএল এর ভ্যালু একটা ভ্যালুতে সেট করলেন। লেটস সে আপনি আরএল এর ভ্যালু আরটিএইচ হলে ম্যাক্সিমাম পাওয়ারতে পাবেন, এটা তো জানেন, ঠিক আছে? এটা জানা থাকলেও এই ইনফরমেশনটা আমরা আপাতত এক জায়গায় রেখে দিই। নাও আরএল এর ভ্যালু আরটিএইচ হিসেবে সেট না করে আপনি কি করলেন, আরএল এর ভ্যালু 1 বসাইলেন, 1 ওহম বসাইলেন। তাইলে আপনি নিশ্চয়ই আরএল এর ভ্যালু 1 ওহম ভি ইন্টু আই এর গুণফল একটা ভ্যালু পাবেন। লেটস সে ভ্যালুটা এত। আচ্ছা, এবার আরএল এর ভ্যালু 2 বসান, 2 ওহম বসান, নিশ্চয়ই আরেকটা পয়েন্ট পাবেন, দ্যাট কুড বি হিয়ার। আরএল এর ভ্যালু 3 ওহম বসান, নিশ্চয়ই আরেকটা পাবেন এরকম। আরএল এর ভ্যালু 4 বসান, নিশ্চয়ই আরেকটা পাবেন এরকম। সো এইভাবে পয়েন্টগুলো বসাইতে বসাইতে ইউ উইল গেট এ গ্রাফ সামথিং লাইক এরকম কিছু একটা আপনি গ্রাফ পাবেন এরকম। নাও আপনি দেখবেন যে ম্যাক্সিমামটা কোথায়, এই গ্রাফটার ম্যাক্সিমামটা কোথায়? আমরা জানি ওয়াই এক্সিস বরাবর এখানে আছে পাওয়ার। সো ওয়্যার ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট? আমরা দেখতেছি ম্যাক্সিমাম পাওয়ারের পয়েন্ট হচ্ছে এইটা, দিস ইজ দ্য আওয়ার ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। তাইলে ম্যাক্সিমাম পাওয়ার কখন পাওয়া যাবে? আরএল এর কোন ভ্যালুর জন্য আমি সেই ম্যাক্সিমাম পাওয়ারটা পাইছি? সো বরাবর নিচে যদি চলে যাই, এই হিসাব অনুযায়ী লেটস সে 4.3। সো আমরা বলবো যে আর থেভেনিনের ভ্যালু হচ্ছে 4, আর থেভেনিনের ভ্যালু হচ্ছে 4.3। কেন? যদি কারণ এই পয়েন্টটা যদি আমার 4.3 হয়, আরএল এর ভ্যালু 4.3 ওহম যদি হয়, তাহলে আমরা বলবো আরটিএইচ এর ভ্যালু হচ্ছে 4.3 ওহম, বিকজ আরএল এর কোন ভ্যালুর জন্য আপনি পাওয়ারটা আপনার ম্যাক্সিমাম হয়েছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পাওয়ার? সো দিস ভ্যালু উইল গিভ ইউ দ্য ম্যাক্সিমাম পাওয়ার। আমরা সেটাকে বলতে পারি দিস ইজ দ্য পি ম্যাক্স বা ম্যাক্সিমাম পাওয়ার। সো এই গ্রাফটাই আপনাদের বইতে আরেকটু ফ্যান্সি ভাবে দেয়া আছে, এটা যে ম্যাক্সিমাম পাওয়ার বের করার জন্য আপনি আরএল এর বিভিন্ন ভ্যালু নিলেন, বিভিন্ন ভ্যালু নিয়ে তারপরে দেখলেন কোন ভ্যালুর জন্য পাওয়ারটা ম্যাক্সিমাম আসছে। আচ্ছা, এই ভ্যালুর জন্য ম্যাক্সিমাম আসছে, তাহলে দিস ইজ দ্য আরটিএইচ। সো তার মানে দিস ইজ অ্যানাদার ওয়ে টু ক্যালকুলেট আরটিএইচ। ল্যাবের ফাইনাল এক্সামে যখন থিওরিটিক্যালি না হয়ে প্র্যাকটিক্যালি ল্যাব হতো ফাইনাল এক্সামে, তখন এটা দেওয়া হতো যে আপনি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আরটিএইচ এর ভ্যালু বের করেন, আরটিএইচ এর ভ্যালু কত। পাওয়ার ম্যাক্সিমাম হওয়া মানে কি? পাওয়ার ম্যাক্সিমাম হওয়া মানে হচ্ছে এই আরএলটা যদি একটা বাল্ব হয়, তাহলে বাল্বের উজ্জ্বলতা সবচেয়ে বেশি হবে। আরএলটা যদি একটা ফ্যান হয়, আরএলটা ফ্যানটা সবচেয়ে বেশি জোরে ঘুরবে। আরএলটা যদি হোয়াটএভার একটা মাইক হয়, সবচেয়ে বেশি আওয়াজ পাওয়া যাবে। তার মানে আমরা বলতেছি আরএলটা ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করবে। আরএল ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করা মানে হচ্ছে আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ এবং আরএল এর থ্রুতে কারেন্ট। সো আরএল এর অ্যাক্রসে যে ভোল্টেজ এবং আরএল এর মধ্য দিয়ে যে কারেন্টটা পাস করতেছে, এদের গুণফলটা ম্যাক্সিমাম হবে। নাও লেট আস সি, যদি আমাদের আরএল আর আরটিএইচ এর ভ্যালু সমান হয়, তাহলে আমাদের ঘটনাটা কি দাঁড়ায়? ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আমরা এক্সপ্রেশনটা কিরকম সেটা দেখি। সো আমরা চিন্তা করি যে দিস ওয়াজ আওয়ার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। মনে করি এটা যে কোনো একটা সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, কোন একটা সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। কথা শোনা যাচ্ছে কি? Yes, sir. Yes, sir.
সো কোন একটা সার্কিটের এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এবং এটার সাথে আমরা লোড কানেক্ট করছি আরএল। ভেরি গুড, ঠিক আছে। এখন আমরা দেখব যে এই আরএল এর জন্য আমাদের এই আই কারেন্টটা কত আসে। সো দিস ইজ কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন। আই শুড বি হাউ মাচ? আই শুড বি VTH divided by RTH plus RL। কেন? কারণ এই দুইটা সিরিজে আছে। সো দিস ইজ দুইটা মিললে ইকুইভ্যালেন্ট RTH plus RL, দিস ইজ I। সো এটা এখন আপনারা বুঝেন RTH plus RL, দিস ইজ I। এখন আমরা পাওয়ারটা বের করতে চাই P। পাওয়ার মানে কি? পাওয়ার মানে ভোল্টেজ আর কারেন্টের গুণফল। সো আমরা জানি P ইকুয়ালস টু VI, অথবা আমি V ইকুয়ালস টু IR দিয়ে আমরা এটাকে লিখতে পারি দিস ইজ I স্কয়ার R। অথবা কেউ যদি বলে যে না আমি স্যার I ইকুয়ালস টু V বাই R দিয়ে, তাহলে আমরা লিখতে পারবো V স্কয়ার ডিভাইডেড বাই R। হুইচ এভার ইউ প্রেফার, তিনটাতেই একই রেজাল্ট আসবে, একই আনসার আসবে, একই সবকিছু আসবে, কোনো টেনশনের কিছু নেই। সো আমাদের বইতে I স্কয়ার R দিয়ে করছে, সো আমরা আপাতত এই I স্কয়ার R টাই রাখি। সো P ইকুয়ালস টু I স্কয়ার R, P ইকুয়ালস টু VI মানে হচ্ছে I স্কয়ার R। নাও ইউ ক্যান পুট দ্য ভ্যালু অফ I from the line above and put it over there। আচ্ছা, I এর ভ্যালু এইটা, আর R এর ভ্যালু কত? R এর ভ্যালু ইজ RL। সো R এর ভ্যালু ইজ RL, তাহলে সেই RL টা আমরা এখানে বসাই দিলাম। সো সিম্পলি আমরা আগের যেই ইকুয়েশন থেকে I এর ভ্যালু, সেই I এর ভ্যালুটা এখানে স্কয়ার আকারে বসবে। সো ইট শুড বি VTH স্কয়ার, আর নিচে হচ্ছে এই দুইটার উপরে স্কয়ার। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে যদি RL ইকুয়ালস টু RTH হয়, সো বলছে এই RL দিস ইজ ইকুয়ালস টু RTH। সো RTH এর ভ্যালু যদি আপনি পান 4.9 ওহম, 4.9 ওহম, সো দিস RL শুড অলসো হ্যাভ 4.9 ওহম যদি আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাইতে চান। সো সে বলছে যে RL আর RTH এর ভ্যালু সমান। সো ইফ RL ইজ ইকুয়ালস RTH, তাহলে দেখেন এই ইকুয়েশনটা বিকামস RL আর RTH যদি সমান হয়, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে পাওয়ার যেটা তখন দাঁড়াবে হচ্ছে পাওয়ার ম্যাক্সিমাম হয়ে যাবে। ম্যাক্সিমাম পাওয়ার বিকামস VTH স্কয়ার ইন্টু RTH, নিচে হচ্ছে দুইটা RTH এর উপর স্কয়ার, সো 4 RTH এর উপর স্কয়ার। কাটাকাটি যদি করি এই স্কয়ার কাটা এটা কাটা, সো থাকতেছে হচ্ছে P max equals to, আমি উপরে লিখতেছি P max, so maximum power P max is equals VTH square divided by 4 RTH. So this is another formula that you should memorize to do the maths. So যখন maximum power transfer theorem বলতেছে যে যখন RL এর ভ্যালু ওই সার্কিটের RTH এর সমান হবে, তখন পাওয়ারটা ম্যাক্সিমাম পাবে। RL এর ভ্যালু যখন RTH এর সমান হবে, তখন পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়া যাবে। সো দিস ইজ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এটাই আমাদেরকে বলছে। সো কেউ যদি আপনাকে বলে যে কোন সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার কত বের করেন, তার মানে আপনাকে কি বের করা লাগবে আসলে? কোন সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলছে, আপনাকে আসলে কি বের করতে হবে? RTH বের করতে হবে। আচ্ছা, VTH and then VTH আর RTH, তার মানে ঘুরে ফিরে দেখেন থেভেনিন থিওরেম, থেভেনিনের অঙ্ক। সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কেউ যদি বলে যে করেন, তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। তারপরে VTH আর RTH এর ভ্যালু আরেকটা ফর্মুলায় বসাই দিলেই ম্যাক্সিমাম পাওয়ার বের হয়ে গেল। জি বলেন স্যার, এখানে VTH আর RTH বের করে P max এর ফর্মুলায় বসিয়ে দিলেই তো হয়ে যাবে, তাই না? এক্স্যাক্টলি, জি জি জি। কিন্তু P max এর ফর্মুলাটা মুখস্থ রাখা এখানে ডাইরেক্ট বসাই দিবেন, ডিরাইভ করা লাগবে না। ওকে স্যার, সেটাই জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে। সো তার মানে আমরা এখন মিড টার্ম 2 সিলেবাস আমাদের শেষ, আর কোনো কিছু নাই। মিড টার্ম 2 তে আপনাকে 40-এ 40 পাওয়ার টার্গেট নিয়ে পরীক্ষা দিতে হবে, আদারওয়াইজ ঝামেলা আছে এরকম হাবিজাবি। এখানে আমাদের বইতে এটার প্রুফ আছে, আরো বিভিন্ন রকম ভাবে, আরো অন্যরকম ভাবে প্রুফ আছে, তো আমি ওইটার মধ্যে যাই নাই। বিভিন্ন রকম ভাবে এখানে আরেক ভাবে এটাকে প্রুফ করা যায় যে RL ইকুয়ালস টু RTH কিভাবে আসলো, আমি এই মানে প্রুফটার মধ্যে যাই নাই একদম। সো কেউ যদি এটা আসলে ক্লাসরুম এক্সাম যখন হইতো তখন আসতো, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন ইউ ক্যান লুক ইট আপ ফ্রম হিয়ার। সো বইতে এখানে প্রুফটা দেয়া আছে। দিস ইজ কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড, ডিফারেন্সিয়েশন ইউ বাই ভি করলে ফাইনালি গিয়ে এক পাশে ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য 0 আসবে ফার্স্ট ডেরিভেটিভ। সো আলটিমেটলি RL ইকুয়ালস টু RTH। স্যার, আমাদের কি এক্সামে প্রুফ আসতে পারে? বুঝি নাই, সরি। আমাদের কি এক্সামে প্রুফ আসতে পারে এটা? না না না, আসবে না।
কোনো অনলাইন এক্সামে কোনো ডেরিভেশন বা প্রুফ এগুলো সাধারণত দিই না, এখন দেখে দেখে লিখবে সবাই, কি লাভ। ওকে, সো লেট আস সি এক্সাম্পল 4.13। এখন সময় দুপুর 2টা। সো লেট আস সি এক্সাম্পল 4.13, যেখানে আমাদেরকে কি করতে বলছে আমরা দেখে আসি। তো ফাইন্ড দ্য ভ্যালু অফ RL ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। RL এর ভ্যালু কত হলে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে বলেন? RL এর ভ্যালু এইমাত্র আমরা শিখছি, স্যার RTH এর সমান হলে। RTH এর সমান হলে, সো আপনি বলবেন RL ইজ ইকুয়ালস টু, যখন RTH দেন পাওয়ার যেটা, the power should be maximum, P is equals to P max. So your job is to calculate what? RTH. Okay, তারপরের অংশে, অঙ্কের দ্বিতীয় পার্টে কি বলছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার। সো P max এর ফর্মুলা এইমাত্র আপনারা শিখছেন, মুখস্থ করে ফেলতে হবে, VTH স্কয়ার ডিভাইডেড বাই 4RTH। যেখানে যেখানে মুখস্থ লাগবে আমি বলে দিব যে এইখানে মুখস্থ করা লাগবে, সো এইটা মুখস্থ রাখাটাই বেটার, P max এর ফর্মুলা এবং এই জিনিসটা। সো P max বের করার জন্য আপনার কি কি বের করা লাগতেছে দেখেন। VTH. VTH আর আরেকটা RTH. VTH RTH। চাইলে আমাদের মূল কাজ হচ্ছে VTH এবং RTH বের করা, তারপরে বাদ বাকিটা কাজ। সো বেসিক্যালি দিস ইজ এ ম্যাথ অফ থেভেনিন থিওরেম। ঠিক আছে, তাহলে থেভেনিনের অঙ্ক এটা। লেটস সি কি করতে হবে আমাদের। সো লোড কুইলা ফালাই দিতে হবে, লোড কুইলা ফালাই দিলাম, আমাদের VTH বের করা লাগবে। VTH বের করার জন্য VTH বের করার জন্য আমরা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। সো দিস ওপেন সার্কিট ভোল্টেজ উড বি আওয়ার VTH. So let us take the reference node at the terminal B or at স্যার node 2 B. ওহমটাকে স্যার কাটতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছি, আমি পরীক্ষার খাতায় যেভাবে করবো আমি এটা করতেছি আর কি। আচ্ছা, so VB is equals to 0. So in such case 2 ohm is the floating resistor. আমরা আরেকবার ফিগার রাখতে না চাইলে আমরা মাঝখান দিয়ে এরকম একটা দাগ দিয়ে দিব, আমরা বুঝাই দিব this is a floating resistor, and you can easily write it something like here directly that this is VTH. আর কিছু লেখা লাগবে না। ও হ্যাঁ, আরো কিছু লেখা লাগবে, কারণ কারেন্টের ডিরেকশন গুলা মার্ক করতে হবে। সো এই নোডের ভোল্টেজ কত আমরা জানি না, নাম দেই V1, এবং এই নোডের ভোল্টেজ ইজ 12 ভোল্ট উইদাউট এনি ক্যালকুলেশন। কারেন্টের ডিরেকশন গুলো যদি অ্যাসাইন করে ফেলি, এদিকে 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 এদিকে, আর কোথাও দরকার নাই। সো বেসিক্যালি ইট বিকাম এ প্রবলেম অফ নোডাল অ্যানালাইসিস, যেখানে একতম নোডে KCL অ্যাপ্লাই করে পাওয়া যাবে। We have to write it like applying KCL at node 1 and 2, এক এবং দুইতম নোডে KCL অ্যাপ্লাই করে পাই, একবারে লিখে দিলাম। সো একতম নোডে KCL অ্যাপ্লাই করে পাবো, আমি একটু পাইথন এক্সপ্রেশন লিখি, মাউস দিয়ে লিখতে ইচ্ছা করতেছে না এখন। সো 12 মাইনাস V1 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে ঢুকতেছে, বের হচ্ছে কত, V1 মাইনাস VTH। পাইথন আবার কেস সেন্সিটিভ বোধ হয়, গাপলা করতে পারে, ছোট হাতের করে লিখি, V1 মাইনাস VTH ডিভাইডেড বাই 3 প্লাস হইলো V1 ডিভাইডেড বাই 12। ঠিক আছে না? Yes, sir. আচ্ছা, পাইথনে খাওয়ানোর সময় আবার ওই যে আমাদের সবগুলোকে এক পাশে নিয়ে যেতে হবে। সো এটা মাইনাস করে দেই, এটাকে মাইনাস করে দেই, এবং রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল 0 লিখে দিব, তাহলে EXP আর এক্সপ্রেশন লিখতে সুবিধা হবে। আমি যেই কোডটা দিছি আমি ওইটার কনটেক্সটে বলতেছি। সো এটা গেল একটা। দ্বিতীয়টার জন্য যদি লিখি, সেকেন্ড মেশের জন্য অ্যাপ্লাইং KCL at node 2, অ্যাপ্লাইং KCL at node 2 মানে হচ্ছে V1 মাইনাস VTH ডিভাইডেড বাই 3। সো এইটা অলরেডি আমাদের আছে, সো এইটা হচ্ছে আমাদের এন্টারিং, আর কিছু নাই, সো ইকুয়ালস 0। এই তো, তারপরে পাইথন আপনাকে রেজাল্টটা বলে দিবে, ব্লা ব্লা ব্লা, এরপরে আপনি এখান থেকে রেজাল্টটা বাইর করে নিয়ে আসেন, কত আসে, যত VTH এর ভ্যালু যত আসে ততই। তবে একটু মাথায় রাখেন, ওই যে কি বলে এটার নাম, ভেরিয়েবল যেটা আছে, ভেরিয়েবলের নামটা আপনারা একটু মনে করে, আমি জানি কেমনে এটা করে, আমি এটার সাথে ফ্যামিলিয়ার না। ভেরিয়েবলের নাম যেটা থাকে, ইকুয়েশন এই যে এখানে
নোডাল বা মেশ যেটাই করেন, ভেরিয়েবলের নাম যেটা থাকে যেইখানে মনে করে সেটার একটু চেঞ্জ করে নিয়ে নেন। যদি আপনি এখানে VTH ইউজ করতে চান, মেক শিওর ইউ চেঞ্জ ইট টু VTH as well, আদারওয়াইজ সে কিন্তু খুঁজে পাবেন। আচ্ছা, তো এটা গেল VTH আমরা পাইলাম, আর বাকি আছে RTH। RTH বের করার জন্য কি করব? RTH is quite straightforward. RL কুইলা ফালাই দিলাম, ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দিলাম, ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট। সো ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স যেহেতু নাই, so RTH is quite straightforward to calculate. How much is RTH? 12 parallel 6 plus 5 plus 3 plus 2, যত আসে তত ওহম। ফাইনালি VTH এবং RTH এর ভ্যালু পেয়ে গেছেন। আপনি বলেন RL ইকুয়ালস টু কত হয়, এটা যত তত ওহমের জন্য ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে, এবং P ম্যাক্স হবে হচ্ছে VTH একটু আগে ক্যালকুলেট করে বের করছেন সেটা ডিভাইডেড বাই 4 RTH, যত আসে তত একক হলো ওয়াট। পারা যাবে আশা করি। এক্সাম প্র্যাকটিস প্রবলেম 4.13। তো এখানে আমাদের প্রশ্ন কি বলছে দেখে আসি একটু। ডিটারমাইন দ্য ভ্যালু অফ RL দ্যাট উইল ড্র ম্যাক্সিমাম পাওয়ার। RL এর যে ভ্যালুর জন্য সেটা ম্যাক্সিমাম পাওয়ার নিবে সেই ভ্যালুটা ক্যালকুলেট করেন। RL এর কোন ভ্যালুর জন্য সেটা ম্যাক্সিমাম পাওয়ার নিবে? RL এর ভ্যালু কোন ভ্যালুর জন্য সে ম্যাক্সিমাম পাওয়ার নেয় সাধারণত? RTH RTH তাহলে ঘুরে ফিরে আপনাকে কি বের করা লাগতেছে আসলে? RTH RTH ইকুয়ালস টু RL হইলে আমার পাওয়ার হয়ে যায় হচ্ছে পাওয়ার ম্যাক্সিমাম। সো উই নিড টু ক্যালকুলেট RTH। আচ্ছা, এরপরে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পাওয়ার। তার মানে আমি জানি যে P ম্যাক্স যেটা আমাকে বের করতে বলছে ম্যাক্সিমাম পাওয়ার, দিস P ম্যাক্স এটার ফর্মুলা হচ্ছে VTH স্কয়ার। সো থেভেনিন ইকুইভ্যালেন্ট যেটা থাকবে VTH এর স্কয়ার ডিভাইডেড বাই 4 RTH। তাইলে আমাকে VTH আর RTH এর ভ্যালু বের করাটাই হচ্ছে আমাদের মূল খেলা। সো সার্কিটটা নিয়ে যাই, লেট আস ক্যালকুলেট VTH ফার্স্ট। লোড কুইলা ফালাই দিলাম, তারপরে VTH বের করার জন্য আমরা নোডাল ব্যবহার করতে পারি, তাইলে সরাসরি বের হয়ে যাবে, বা মেশ বের করতে চাইলে মেশ দিয়ে যদি করতে চাই, আমি কমপ্লিকেটেডটা দেখাই আগে। লেটস সে মেশ, এটা তো ফ্লোটিং, এটা বাদ। ও মেশ তো দরকারই নেই, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল কি করা যাবে? হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডারও করা যাবে, বাট স্টিল প্যাচ লাগানোর দরকার নাই। লেটস ডু মেশ, একটাই আছে I1। সো 9 minus 2I1 minus I1 minus 3Vx, which is equals to 0. So now Vx equals to how much? V equals to IR. Vx equals to 2I1. So আমরা বলতে পারি যে এখানে যে Vx আছে, this Vx is equals to 2I1. So এই দুইটা মিলে হয়ে যাচ্ছে আমার 6I1। সো এই জায়গা থেকে এক আননোন এক ইকুয়েশন ঘুরায় ফিরে আপনি I1 এর ভ্যালু একটা কিছু বের করতে পারবেন, হোয়াটএভার। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের আসলে বের করা লাগবে কি? VTH। সো VTH ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন এই টার্মিনাল A এন্ড টার্মিনাল B। এখন আপনি I1 বের করলে, লেটস সে আপনি I1 বের করতে পারছেন, তাহলে VTH এর সাথে I1 এর কোনো সম্পর্ক আছে? VTH দিয়ে I1 এর কোনো কিছু বের করা যাবে? দেখেন তো, VTH মানে হচ্ছে VA মাইনাস VB। স্যার বের করা যাবে স্যার 1 ওহমের অ্যাক্রস ভোল্টেজ, দেন 3Vx এর ভ্যালুটা বের করে দুটো যোগ করলে পরে তো স্যার VAB আসার কথা। এক্স্যাক্টলি। সো VTH বের করার জন্য তখন আপনাকে এই 1 ওহম রেজিস্টর যেটা আছে এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটার সাথে 3Vx যোগ করা লাগবে। সো VTH becomes 1 into I1 plus 3Vx. So now you should understand যে মেশ দিয়ে করলে সমস্যাটা কোথায়। এই জিনিস যদি আপনি না বোঝেন ভালো মতো, মেশ দিয়ে করতে যাবেন না। আপনি বুঝতেছেন যে সম্পূর্ণটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে আপনার VA মাইনাস VB, এন্টায়ার থিং ইজ VA মাইনাস VB। তার মধ্যে একটা অংশ হচ্ছে 1 into I1। সো এখানে আসলে হিডেন একটা 1 আছে, 1 মাল্টিপ্লাইড বাই I1।
এই 1 মাল্টিপ্লাইড বাই I1 টা হচ্ছে এই যে এখানে যেটা আছে, সো দিস ইজ 1 মাল্টিপ্লাইড বাই I1। তারপরে তার সাথে আছে 3Vx, সো সেই 3Vx যেটা আছে সেই 3Vx টা হচ্ছে আপনার এই অংশটুকু। সো দিস পার্ট ইজ ইয়োর 3Vx। আশা করি বুঝতে পারছেন কেন দুইটা যোগ হইলো, কারণ সম্পূর্ণটা হচ্ছে আপনার সম্পূর্ণটা হচ্ছে আপনার VA আর নিচে হচ্ছে আপনার VB। হোপফুলি বুঝতে পারছেন, বাট এই গ্যাঞ্জামের করার কোনো দরকার নেই। স্যার ওটা আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। এটা জি স্যার, এটা কেন যোগ হইলো? লেটস সে আপনি মেশ অ্যানালাইসিস দিয়ে I1 বের করছেন, রাইট? আপনার কাজ হচ্ছে কি VA মাইনাস VB বের করা, রাইট? আচ্ছা, VA হচ্ছে উপরেরটা, B হচ্ছে নিচেরটা, সো এই নোডের ভোল্টেজ, সো উপরের নোডের ভোল্টেজ মাইনাস নিচের নোডের ভোল্টেজ, দ্যাট ইজ ইয়োর VTH। নোড দিয়ে করলে আমরা VB টাকে ফোর্সফুলি 0 বানাই ফেলতে পারি যদি এই জায়গায় রেফারেন্স ধরি, বাট আমরা মেশ দিয়ে করছি। তাইলে আমরা যদি এই এন্টায়ার যে অংশটুকু আছে এইটুকুর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই কি VTH আমরা বা VA মাইনাস VB বলতে পারি না? জি স্যার। এটা তো বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন এই অংশটুকুকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, অন্য একটা কালার দেওয়া লাগবে। সো এই অংশটুকুকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, দুইটা রিজিয়নে বা দুইটা বাউন্ডারিতে ভাগ করলাম। সো একটা রিজিয়ন যেটা সেটা হচ্ছে এই অংশটুকু, আরেকটা রিজিয়ন হচ্ছে আপনার এই গোলাপি অংশটুকু। তাহলে আমি যদি বলি যে উপরের অংশের ভোল্টেজ আর নিচের অংশের ভোল্টেজ ইকুয়ালস টু VTH, এটা কি মেনে নিবেন? জি স্যার। তাইলে উপরের অংশের ভোল্টেজ যা আসছে হোয়াট এভার প্লাস দ্বিতীয় অংশের ভোল্টেজ যা আসছে সেই হোয়াট এভার, দুইটার যোগ করলে আমি VTH পাচ্ছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। এবার তো বুঝছেন? জি স্যার। এখন এইটার অ্যাক্রসে ভোল্টেজ কত লিখবেন? এদিক দিয়ে কারেন্ট I, তাহলে আমরা জানি ভোল্টেজ কত হবে, V equals to IR। তাহলে I আর R এর ভ্যালু হচ্ছে 1, তার মানে this voltage should be 1 into I, so 1 into I। সেই 1টাকে আমরা আগে লিখি নাই, তা আমরা জাস্ট শুধু I হিসেবে লিখছিলাম। আর এই পরের টুকুর ভোল্টেজ কত সেটা তো লেখাই আছে, that voltage is 3Vx। that voltage is 3Vx, so 3Vx এখানে বসাই দিলেন। সো থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ তাহলে কত হবে? 3Vx plus 1 into, ক্লিয়ার কি? জি স্যার। নোট দিয়ে করলে এই গ্যাঞ্জাম আপনারে পোহাইতে হবে না। যদি এটাকে নোট দিয়ে করেন, if you try to solve the same problem with nodal analysis, in such case first you should disconnect the load, then take the reference node at the bottom section, then this node becomes 9 volt and this node becomes 3Vx. Since these two voltage source are in between the reference node and the non-reference nodes, so এটা হচ্ছে 9 ভোল্ট আর এটা হলো আপনার 3Vx এর নোড। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন আপনি জানেন যে আপনাকে your job is to calculate VA minus VB, so VA minus VB, since you have taken the ground over here, so VB becomes 0। এখানে যদি কেউ গ্রাউন্ড না দিয়ে লেখে VB equals to 0, তাহলে you will get 0 in your math as well। ঠিক আছে, বুঝতে পারছেন? কেউ যদি উপরে গ্রাউন্ড দেন তাহলে আপনি কোনটাকে 0 লিখবেন? VA। In such case VTH কত হবে? VTH is VA minus VB। VA minus VB। So in such case উপরে কেউ গ্রাউন্ড দিলে VA minus, তখন Minus VB কি 0 থাকবে? No, তখন VA should be equals to 0। আশা করি বুঝতেছেন এটা। In such case this should be VTH should be minus VB, depends on আপনি গ্রাউন্ড কোথায় দিয়েছেন। তো সবসময় যে আমি ক্লাসের অঙ্কে নিচে গ্রাউন্ড দিই এটা কিন্তু নাও হতে পারে, সো এটা একটু মাথায় রেখে অঙ্ক করেন। যাই হোক, যেটা বলতেছিলাম যে লেটস সে আমাদের গ্রাউন্ড যেটা দেয়া আছে সেটা হচ্ছে নিচে, আমাদের সুবিধার জন্য আমরা নিচেই ধরি সবসময়। আচ্ছা, সো আমাদের আসলে বের করা লাগবে এই নোডের ভোল্টেজটা। সো আওয়ার VTH ইজ, খেয়াল করে দেখেন, VTH ইজ VA minus VB 0, এই জন্য আর লিখলাম না। সো VA যদি হয়, this is also VA because this resistor is a floating resistor, so it will not have any voltage drop, so
this node will also be VA, and this VA will be our VTH. So এখন আপনাকে আসলে VA এর ভ্যালু বের করা লাগবে। নোড অ্যানালাইসিস করার জন্য দুই আননোন, দুই ইকুয়েশন কেমনে সলভ করবেন আপনি জানেন। ইন রিয়েলিটি আসলে একটা নোডে কেসিএল অ্যাপ্লাই করলে আমার মনে হয় এটা হয়ে যাবে। পারবেন আশা করা যায়? করে দেওয়া লাগবে? না স্যার। আচ্ছা, আরটিএইচ বের করবেন কিভাবে? আবার এই অঙ্কেরই আরটিএইচ বের করার জন্য ডিপেন্ডেন্ট সোর্স আছে? হ্যাঁ আছে। জি স্যার। তাহলে আমাদের এক্সটার্নালি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করা লাগবে এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স শর্ট সার্কিট করে দিতে হবে। সো আমরা এক্সটার্নালি ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স কানেক্ট করব সেটা একটু পরে ডিসাইড করব। আগে দেখবো যে আমি কোন নিয়মে অঙ্কটা সলভ করব, কোনটা দিয়ে করলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। নোট দিয়ে করলে একটা, দুইটা, তিনটা নোড আসবে, মেশ দিয়ে করলে দুইটা আসবে। সো মেশ দিয়ে করার জন্য লেট আস কানেক্ট এ ভোল্টেজ সোর্স। এই কারেন্টের নাম দিলাম I0, ভোল্টেজ সোর্সের ভ্যালু দিলাম 4 ভোল্ট। সো আর ইকুইভ্যালেন্ট হবে বা RTH হবে হচ্ছে 4/I0, এবং এইটাকে যদি আমরা মেশ কারেন্টের মাধ্যমে ডিফাইন করতে চাই, লেটস কল দিস ওয়ান এজ I1 and the other one as I2. So RTH becomes -I2 বোধহয়, তাই না? Yes, -I2 তো নাকি? জি স্যার। -I2. So your job is to calculate -I2 with mesh analysis. এটা করার কোনো মানেই হয় না, আপনারা পারবেন। পারা যাবে না? Applying KVL at mesh 1, applying KVL at mesh 2. জি স্যার। সো চিন্তা ভাবনা, একটু চিন্তার দক্ষতা বাড়াইতে হবে আর কি, আর কিচ্ছু না। হোপফুলি আপনারা পারবেন, আশা করা যায়। সো মিড টার্ম 2 সিলেবাসে আর কোনো কিছু বাকি নাই, আমাদের সবকিছু শেষ। সো আমাদের যেই থেভেনিন এবং নর্টনের উপর যে ল্যাব এক্সপেরিমেন্ট, দ্যাট ওয়াজ এক্সপেরিমেন্ট নাম্বার 6 and 7 আই থিংক। সো এক্সপেরিমেন্ট 6 এবং এক্সপেরিমেন্ট 7 এই দুইটার মধ্যে আসলে আমাদেরকে 6 বোধহয় দেখাইছিলাম আগের দিন, না দেখাইনি? 5 দেখানো হয়েছিল। 5 দেখানো হয়েছিল, 6 দেখানো হয়নি। সো ভিডিওতে রেকর্ডিং এ তো সবগুলাই আছে, বাট কিছু সতর্কতা যেগুলা এখানে নাই। লেট আস সি। So this is our experiment 5. And let's bring experiment 6 and experiment 7. Okay, so experiment 5 মনে হয় দেখাইছি, তাই এটা আর দেখানোর কিছু নাই হোপফুলি। এক্সপেরিমেন্ট 6 হচ্ছে আমাদের ভেরিফিকেশন অফ থেভেনিনস থিওরেম। ভেরিফিকেশন অফ থেভেনিনস থিওরেম, এখানে দেখবেন যে আপনাদেরকে প্রশ্নের মধ্যে একটা সার্কিট দেয়া আছে, আসলে অনেকগুলো সার্কিট দেয়া আছে। ইন রিয়েলিটি দেয়া আছে আসলে একটা সার্কিট। এই সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। সো লেটস সে আমাদের যে সার্কিটটা ল্যাব শিটে দেয়া আছে, দ্যাট ইজ সামথিং লাইক দিস। এবং এখানে খেয়াল করে দেখেন ভোল্টেজ সোর্সের নোটেশন গুলা ওই যে বয়েলস্টেডের বইতে বা এইচএসসি তে আমাদের বইগুলোতে যেরকম ছিল ওইরকম ভাবে দেয়া আছে। সো ভোল্টেজ সোর্স গুলা দেখতে একটু অন্যরকম, আমাদের বইতে যে ইউজুয়াল চেহারার সাথে আমরা অভ্যস্ত ওইরকম ভাবে দেয়া নেই, অন্যরকম ভাবে একটু দেয়া আছে। সো দিস টু আর টু ভোল্টেজ সোর্সেস, একটা হচ্ছে 10 ভোল্ট, একটা হচ্ছে 5 ভোল্ট, এবং তার সাথে একটা আরএল কানেক্ট করা আছে। ওরা বলছে যে ভাই তুমি এই সার্কিটের একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করো। সো এই সার্কিটের একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা ক্রিয়েট করি, তাহলে ইট উড লুক সামথিং লাইক এরকম। সো VTH এবং RTH, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের RTH এর ভ্যালু উড বি দিস মাচ এন্ড VTH ইজ দিস মাচ, দিস ইজ পজিটিভ এন্ড নেগেটিভ। ওকে ফাইন। এখন বলছে যে যেই লোডটা তুমি এইখানে আসল সার্কিটে কানেক্ট করছিলা, সেই সেম লোডটাই তুমি ওই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের ওইখানে কানেক্ট করে দেখো তো কি আসে। সো আমি সেম লোডটাই আমি ওইখানে কানেক্ট করে দিয়ে আমি দেখবো যে এই জায়গায় আইএল এর ভ্যালু কত আসে। আমি অঙ্ক করে দেখবো যে এই জায়গায় আইএল এর ভ্যালু আসে -4.269 মিলি অ্যাম্পিয়ার। আপনি দেখবেন যে ফাইনালি গিয়ে থেভেনিন সার্কিট যেটা তৈরি করছেন
দুইটা কিন্তু ডিফারেন্ট সার্কিট, বাট স্টিল কারেন্টের ভ্যালু ওই -4.269 মিলি অ্যাম্পিয়ার আসতেছে। ভাইবার সময় আমি জিজ্ঞাসা করবো, আচ্ছা কি দীক্ষা বুঝলেন যে থেভেনিন সার্কিট সত্যি? আপনি বলবেন কি, এই লোড কারেন্ট, যে এই লোড কারেন্ট দেখে আমি বুঝছি স্যার থেভেনিন সার্কিট সত্যি। ভোল্টেজ দেখেও বোঝা যাবে যে এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে, দেখে আমরা বুঝতেছি থেভেনিন সার্কিট সত্যি। সো আরএল এর এক পাশের ভোল্টেজ মাইনাস আরএল এর অন্য পাশের ভোল্টেজ যা আসে, এই জায়গায় আরএল এর এক পাশের ভোল্টেজ মাইনাস আরএল এর অন্য পাশের ভোল্টেজ সেমই আসবে। সুতরাং দিস ইজ দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হলে আমাদের কি করতে হবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের ভিটিএইচ এবং আরটিএইচ এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে আসলে অরিজিনাল সার্কিটটা ফার্স্টে নিতে হবে, নিয়ে তারপরে লোডটা খুলে ফালাই দিতে হবে। সো লোডবিহীন অরিজিনাল সার্কিটটা আমরা নিয়ে গেলাম এই জায়গায়। তারপরে সেই জায়গায় আমাদের ওপেন সার্কিট ভোল্টেজটা মেজার করার জন্য উই নিড টু কানেক্ট এ ভোল্টমিটার টু মেজার দ্য ওপেন সার্কিট ভোল্টেজ। সো ভোল্টমিটার কানেক্ট করলাম এখানে, ভোল্টমিটারের পজিটিভটা উপরে এবং নেগেটিভটা নিচে। সো এট দ্যাট টাইম দিস ভোল্টমিটার উইল গিভ মি দ্য ভ্যালু অফ ভিটিএইচ। একইভাবে আমরা যদি এই সার্কিটটাকেই, লোডটাকে খুলে ফেলা অবস্থায় আমরা যদি শর্ট সার্কিট করে দিই, আমরা যদি এখানে এটাকে শর্ট সার্কিট করে দিই, এটা, এবং এই শর্ট সার্কিটটাকে মেজার করার জন্য আমাদের যেহেতু একটা শর্ট সার্কিট আসবে, দিস কারেন্ট উইল বি আওয়ার আইএন, এবং আইএনটাকে মেজার করার জন্য আমরা যদি একটা ল্যাব হইলে একটা অ্যামিটার লাগাই দিব। পিস্পাইসে অ্যামিটার যেহেতু নাই, আমরা আই প্রোব লাগাই দিব। ওকে, সো একটা অ্যামিটার লাগাই দিলাম। এই ল্যাব হইলে এই অ্যামিটারের রিডিং উইল গিভ ইউ ইয়োর নর্টন কারেন্ট, বা বইতে বলে শর্ট সার্কিট কারেন্ট। সো ভোল্টমিটারের রিডিং থেকে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, অ্যামিটারের রিডিং থেকে নর্টন ইকুইভ্যালেন্ট কারেন্ট। পরীক্ষায় আমি প্রশ্ন করি, ল্যাবের ভাইভাতে প্রশ্ন করি যে বলেন তো নর্টন কারেন্টের ভ্যালু কত, এটা। সো এনিওয়ে, আপনি সেখান থেকে আরটিএইচ এর ভ্যালুটা বের হবে যেভাবে, দ্যাট ইজ ভিটিএইচ ডিভাইডেড বাই আইএন, ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট, কিংবা নর্টন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ডিভাইডেড বাই থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ডিভাইডেড বাই নর্টন ইকুইভ্যালেন্ট কারেন্ট। এই দুটার যে রেশিও, দ্যাট উইড বি ইয়োর RTH. So your job is to calculate the value of VTH and RTH. VTH এর ভ্যালু আপনি যদি পান 7.09 volt, in that case this voltage source should also have this 7.09 volt over there. This যদি এই দুইটার রেশিও আসে হচ্ছে, সরি আয়ন এর ভ্যালু যদি আসে হচ্ছে আপনার 1.169 মিলি অ্যাম্পিয়ার, in that case RL এর ভ্যালু, RTH এর ভ্যালু কত হবে? RTH এর ভ্যালু হবে দুইটার রেশিও। সো দুইটার রেশিও দেখতে চাইলে আমরা লিখবো 7.09 ডিভাইডেড বাই 1.169 মিলি, মানে ইনটু 10 টু দি পাওয়ার -3। সো দিস ইজ 606.50, পয়েন্টের পরে 3 ঘর নিব আমরা, 606.501। সো দিস RTH এর ভ্যালু হবে হচ্ছে আপনার 606.501 ওহম। আশা করি এক্সপেরিমেন্ট 5টা আপনারা বুঝতে পারছেন। স্যার এখানে একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আইএন এর ভ্যালু ক্যালকুলেট করার সময় স্যার পিস্পাইসে আই প্রোব কেন ইউজ করব স্যার? শর্ট সার্কিটেই তো স্যার আইএন এর ভ্যালু দেখানোর কথা না? পিস্পাইস কোন একটা বাগের কারণে এই শর্ট সার্কিট কারেন্টটা শো করে না। আমি দেখাচ্ছি, দাঁড়ান কি হয়। লেটস গো টু পিস্পাইস। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 7। আমরা এক্সপেরিমেন্ট ইটা ওপেন করি, ওপেন। আচ্ছা, আমি এটা গোড়া থেকে করলে মনে হয় ভালো হইতো। আমি সময়টা বাঁচানোর জন্য, টাইমটা বাঁচানোর জন্য আমি শুধু একটা করলাম। হ্যাঁ, ওকে, গোড়া থেকে সবগুলা করলাম না। সো লেটস সে এই যে গেট নিউ পার্টে গিয়ে আমি সামহাউ এই সার্কিটটা ড্র করছি, ব্লা ব্লা ব্লা। ওকে, সো এখানে এটার ভ্যালু ছিল 1K, আমি একটু মডিফাই করছিলাম আগের ক্লাসে 1K। সো আমাদের যেই সার্কিটটা আমাদের ল্যাব শিটে দেয়া ছিল, আমরা ওই সার্কিটটাই কনস্ট্রাক্ট করছি এখানে। এই সার্কিটটা যেটা দেয়া ছিল এটাই আমরা পিস্পাইসে কনস্ট্রাক্ট করছি অ্যাজ এ পার্ট অফ আওয়ার এক্সপেরিমেন্ট নাম্বার 6। সো এক্সপেরিমেন্ট 6 এর পার্ট হিসেবে এটাকে আমরা ফার্স্টে পিস্পাইসে মনে করি ড্র করছি। ড্র করার শেষে এখন আমরা কি করব, আরো এরকম 3-4টা ফিগার তৈরি করা লাগবে, বিকজ এই ল্যাব শিটে দেখেন এরকম আরো 3টা ফিগার তৈরি করতে বলছে। কখনোই 3টা ম্যানুয়ালি তৈরি করবেন না, আগে একটা ফুললি কমপ্লিট করবেন, তারপরে আগেরটার মতো কপি করবেন। সো সিলেক্ট দ্য এন্টায়ার থিং সো দ্যাট এভরি পার্ট ইজ সিলেক্টেড, every element is selected. Now press Ctrl C and release the keyboard. Now move your mouse and click elsewhere. যে কোনো এক জায়গায় ক্লিক করেন, খালি জায়গায় ক্লিক করেন এবং release your hand from the mouse. Now press Ctrl V. Now আমি কিন্তু এখনো মাউসে ধরে নেই।
নাও মুভ ইউর মাউস উইদাউট ক্লিকিং এনি বাটন, যে কোনো জায়গায় ক্লিক না করে আপনি জাস্ট মাউসটা ক্লিক মানে মুভ করান। সো লেটস এই জায়গায় করলাম, নাও ক্লিক একটা লেফট বাটন দিয়ে একটা ক্লিক করলাম, তাইলে দেখেন ভেরিয়েবলের নামগুলো আপডেট হয়ে গেছে এবং নতুন সার্কিট এখানে বসেও গেছে। একইভাবে দ্বিতীয় সার্কিটটার মধ্যে আমরা একইভাবে এখানে বসাই দিতে পারি, জাস্ট এখানে ক্লিক করলাম। সো যতবার ক্লিক করব ততবার এখানে সার্কিট বসে যাবে এরকম। সো যতবার ক্লিক করব ততবার এখানে আমাদের সার্কিট বসে যাবে এবং ভেরিয়েবলের নামগুলো অটো আপডেট হয়ে যাবে। যখন আমাদের কাজ শেষ আমরা সিম্পলি কিবোর্ডে ইএসসি চাপবো, সবগুলো চলে যাবে। যদি কোনো কারণে আমাদের এক্সট্রা একটা চলে আসে অকারণে, ঠিক আছে, আমরা সিম্পলি এটাকে আবার আগের মতো সিলেক্ট করলাম, কিবোর্ডে ডিলিট চাপলাম, সে কিন্তু চলে গেল। ভুলে ডিলিট করে দিলে আবার কিবোর্ডে কন্ট্রোল জেড চাপলাম, আনডু, সে আবার আগের অবস্থায় ব্যাক করলো। ফাইন। কেন আমরা এত কাহিনী করতেছি? বিকজ আমাদের সেম সার্কিটে বসে পরেরটায় লোড খুলে ফালাই দিতে হবে। সো তাহলে লোডটা খুলে ফেলে দিলাম। হিয়ার আমাদের এখন 2 নম্বর এক্সপেরিমেন্টে যে ভোল্টমিটার ছিল এরকম একটা ভোল্টমিটার নিয়ে আসা লাগবে। এখন আমাদের ল্যাব শিটে বলছে যে ভোল্টমিটার বানানোর কথা, কিন্তু ল্যাব শিটে নাই। ভোল্টমিটার বানানোর কথা আমি নিজে মাতবরি করে আপনাদের কোর্সে অ্যাড করছি। ল্যাব শিটে কিন্তু ভোল্টমিটার বানানোর কথা নাই। প্র্যাকটিক্যাল হলে আপনি এখানে ভোল্টমিটার কানেক্ট করে ওপেন সার্কিট ভোল্টেজ মেজার করতেন, বাট এখন তো এখানে ভোল্টমিটার নাই। সেই জন্য পিস্পাইসে ডামি ভোল্টমিটার দেখানোর জন্য আগে লেটস সেভ দিস ওয়ান। ডামি ভোল্টমিটার দেখানোর জন্য আমরা গেট নিউ পার্টে যাব এবং আমরা জানি যে ওপেন সার্কিট ভোল্টেজের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে না। ওপেন সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করে না, তার মানে কারেন্ট শুড বি 0। সো আমরা 0 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স নিয়ে আসা এই জায়গায় কানেক্ট করে দিব। এইখানে ফোর্সফুলি আমি বলে দিচ্ছি যে এই ব্রাঞ্চে কারেন্ট শুড বি 0। সো এই ব্রাঞ্চের যদি কারেন্ট 0 হয়, সো এই ব্রাঞ্চের কারেন্ট যদি 0 হয় তার মানে বোঝা যাচ্ছে দিস ইজ অ্যান ওপেন সার্কিট। নাও সেভ, সিমুলেট। এটা না, ভোল্টেজের কারেন্টের মার্কার গুলো অন করি। ইউ সি দ্যাট ভোল্টেজ ইজ 7.789 ভোল্ট। তাইলে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসবে সেই থেভেনিন সার্কিটটা এখনো বানাই নেই। আচ্ছা, বানাই ফেলি। ভিডিসি, একটা গ্রাউন্ড লাগবে, এবং দুইটা আর লাগবে। একটা আর ইজ হিয়ার, the other R is here. Close. Let us draw the wire. Okay. আঁকছি যখন নর্টন এঁকে ফেলি একটা আইডিসি। এনিওয়ে, সো এটা আমাদের বাম পাশেরটা হচ্ছে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এবং ডান পাশেরটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। বলেন তো ওপেন সার্কিট ভোল্টেজ আমরা যেটা পাইছি দ্যাট ইজ 7.789। তাইলে আমাদের এই সার্কিটের এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে? স্যার ওইটা হবে ওই যেটা পাইছি সেটাই 7.789 যেটা পাইছি, দ্যাট উড বি the voltage would be the same. সো আমরা এখানে পাইছিলাম 7.789, তাই আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের যে ভিটিএইচ সেটার ভ্যালু 7.789ই বসাবো। আচ্ছা, যদি আপনাকে বলতো নর্টন কারেন্টের ভ্যালু বের করেন তাহলে এই কারেন্ট সোর্সের ভ্যালু কত বসাইতাম? ইনস্টিড অফ এখানে ওপেন সার্কিট আমাদের এখানে শর্ট সার্কিট লাগতো। সো আমরা এই জায়গায় নিয়ে আসি, কারেন্টের মার্কার গুলো অফ করে দিই দেখার সুবিধার জন্য। সো এই জায়গায় আমরা লোডটা খুলে ফালাই দিলাম, ফালাই দিয়ে আমরা এই জায়গায় আমরা চাইছিলাম কি শর্ট সার্কিট নিয়ে আসতে। আচ্ছা, শর্ট সার্কিট করলে সমস্যাটা কি দাঁড়ায় দেখেন। সো লেট আস সেভ, সিমুলেট। এখানে কিন্তু দেখেন কোনো কারেন্ট শো করতেছে না। আপনি মার্কার অনও করতে পারেন, ইউ উইল নট সি এনি শর্ট সার্কিট কারেন্ট ওভার হিয়ার। পিসপাইস এই একটা ইয়ের কারণে, এই শর্ট মানে একটা বাগের কারণে এই কোনো এলিমেন্ট না থাকলে সে কোনো ভোল্টেজ বা কারেন্ট কিছু শো করে না।
সো দ্যাটস ওয়াই আপনাকে একটা হুদাই একটা আন্দাজে একটা ডামি এলিমেন্ট নিয়ে আসা লাগবে। দ্যাট ডামি এলিমেন্ট ক্যান বি সামথিং লাইক এ ভোল্টেজ সোর্স, যেহেতু এটা শর্ট সার্কিট, সো এ ভোল্টেজ সোর্স অফ 0 ভোল্ট, বিকজ শর্ট সার্কিটের ভোল্টেজ হচ্ছে 0। সো 0 ভোল্টের ভোল্টেজ সোর্স কানেক্ট এখন করা মানে হচ্ছে সময় দুপুর 2টা 30। 0 ভোল্টের ভোল্টেজ সোর্স কানেক্ট করা মানে হচ্ছে দিস ইজ এ শর্ট সার্কিট নাও। এখন ইউ ক্যান সেভ এন্ড সিমুলেট। Off করা হয়েছে, কেন আসে? Anyway, so now you can save and simulate and you see that the Norton current এর ভ্যালু হচ্ছে 11.52 milliampere. So this current source should have the same value as 11.52 milliampere. So save, okay. ঠিক আছে? So now what should be RTH? RTH এর ভ্যালু কত হবে? কে একজন বলেন তো RTH এর ভ্যালু কত হবে? Open circuit voltage divided by short circuit current. Open circuit voltage was 7.789 divided by short circuit current was 7.789 divided by 11.52 milli into 10 to the power milli মানে হচ্ছে into 10 to the power minus 3। আগেরটাই 2 লিখছিলাম বোধহয়, রেজাল্ট ভুল ছিল। যাই হোক, এনিওয়ে মিলি মানে 10 to the power minus 3। দিস ইজ 676.128 676.128 যত হয় তত। দেখি এইখানে কোনো ঘাপলা করছে কিনা, শিওর হয়ে নেই না। সো দিস ভ্যালু শুড বি 676.128। সো 676.128, save attribute, okay. So this is your Thevenin equivalent circuit. Now save, simulate. So এইখানে এখন আমরা কি দেখে বুঝবো যে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট সত্যি? তো আমরা দেখছি যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের লোড যেটা ছিল 1K, এটার মধ্য দিয়ে যে কারেন্টটা পাস করতেছে দ্যাট ইজ 4.647 মিলি অ্যাম্পিয়ার। আর আসল সার্কিটটার মধ্যে যদি আমরা ফেরত যাই, আসল সার্কিটটার মধ্যেও আমরা গিয়ে দেখতেছি যে লোড যেটা ছিল, এই লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করছে দ্যাট ইজ 4.646 মিলি অ্যাম্পিয়ার। সো হুইচ ইজ রাফলি ক্লোজ 0.001 মিলি অ্যাম্পিয়ার, মানে 0.501 গ্যাপ। সো হুইচ ইজ অ্যাকসেপ্টেবল, মোটামুটি অ্যাকসেপ্টেবল বলা যাচ্ছে আর কি। একইভাবে নর্টন সার্কিটের ক্ষেত্রেও আমরা জানি যে এই আর এন যেটা প্যারালালি আছে, সো এই জায়গায় আমরা দেখতেছি যে এটা মিলে নাই। কারণ মিলে নাই, কারণ এইটার ভ্যালু আমরা চেঞ্জ করি নাই। দিস ভ্যালু শুড বি 676.128. Save. Now you should simulate again. Save, simulate. এখানে দেখতেছি যে এখানেও সেই নর্টন কারেন্ট, নর্টন সার্কিটেও আমাদের সেই লোড কারেন্টের ভ্যালু একই আসছে। সো যদি কেউ বলে যে আচ্ছা লোড কারেন্টের অন্য ভ্যালু দিয়ে চেঞ্জ করে দেখান, সো লেট আস সি। আমাদের যেই লোডটা আছে এই লোডের ভ্যালুটা যদি চেঞ্জ করে আমরা অন্য কোনো ভ্যালু দিই, সো এই লোডের ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিলাম হচ্ছে লেটস সে 3.5, এটা দিলাম হচ্ছে 3.5 কিলো। ওকে, তাইলে এই জায়গা দিয়ে যে লোড কারেন্টটা যাবে, দ্যাট ইজ 1.865 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাইলে আমার থেভেনিন থিওরেম যদি সত্যি হয় বা নর্টন থিওরেম যদি সত্যি হয়, তাহলে এগুলাকেও যদি আমি 3.5K করে দিই এবং এটাকেও 3.5K করে দিই, মানে যে কোনো একটাকে করলেই হবে। সেভ, সিমুলেট। সো দেখতেছি যে এখানেও 1.865, এখানেও 1.865, এবং আমরা বুঝতেছি যে এখানেও সেই একই জিনিস আসবে 3.5। সো লোড যদি সেম থাকে আমাদের সার্কিটের মধ্যে, তার বিহেভিয়ারও সেম হবে। সো সিমুলেট। এটা ভাইবার সর্বশেষ প্রশ্ন এখান থেকে, যে থেভেনিন ভোল্টেজ এটা, নর্টন কারেন্ট এটা, এই ভ্যালুর রেজিস্টার আপনি দোকানে গিয়ে খুঁজে পাচ্ছেন না, এখন আপনি কি করবেন? উত্তর হচ্ছে আমাদের এইটার উত্তরটা ল্যাবের যে ভিডিও, সেই ভিডিওর মধ্যে দেয়া আছে। সেখানেও এটা বলা আছে যে এটা হচ্ছে একটা ডিকেড রেজিস্ট্যান্স বক্স নামে একটা জিনিস আছে, আপনাদেরকে সেই ডিকেড রেজিস্ট্যান্স বক্স কিনতে হবে। সো দোকানদারকে বলতে হবে যে আচ্ছা 676.128 তো নাই, তাহলে আমাকে একটা ডিকেড রেজিস্ট্যান্স বক্স দেন। সো
গুগলে সার্চ দিয়ে দেখেন ডিকেড রেজিস্ট্যান্স বক্স দিলে কি আসে। তো ডিকেড রেজিস্ট্যান্স বক্স এটা আসলে কিছুই না, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের একটা বাক্স যেটা দিয়ে যে কোনো ভ্যালু রেজিস্টার তৈরি করা যায়। সো ডিকেড রেজিস্ট্যান্স বক্স এরকম থাকতে পারে। সো আপনি যদি এটাকে এইভাবে চিন্তা করেন, তো এখানে দেখেন অনেকগুলা নব আছে, এইখান থেকে আপনি জাস্ট দুইটা তার বের করবেন। সো এই তারের মধ্যে দিয়ে মাঝখানে যাই থাকুক, ইট উইল অ্যাক্ট অ্যাজ এ রেজিস্টার, ইট উইল অ্যাক্ট অ্যাজ এ রেজিস্টার। সো এইখান থেকে আপনি যদি এদিকে নেন, সো এই জায়গায় সেই আর ইকুইভ্যালেন্ট হচ্ছে এখান থেকে যা পাবেন। এখন সাপোজ আপনাকে বানাইতে বলা হয়েছে 676.128 ওহম। সো পয়েন্টের গুলা তো আর করা যাবে না এটা দিয়ে, আমরা মনে করি 676 ওহম বানাইতে বলা হয়েছে। সো 676 ওহম বানাইতে হইলে আপনাকে দেখেন 100 ঘর যেটা আছে, 100 এর ঘর যেটা আছে, দিস ইজ দ্য 100 এর ঘর। তাহলে এইখানে এই নবটাকে ঘুরাইয়া 6 পর্যন্ত 6 সেট করা লাগবে। সো সুতরাং রোটেট দিস নব সো দ্যাট এটা এই পর্যন্ত আসে। সো দিস ইজ ইউর 6। তাহলে এলো 6 ইন্টু 100 676। তাহলে সরি, দিস ইজ 100 কিলো, আমি ভুল বলছি, দিস ইজ 100। সো এটাকে ঘুরে এই পর্যন্ত আনা লাগবে। তাহলে ইট উইল বি, বাদ বাকি সবগুলোকে জিরোতে নর্মালি সেট করে রাখবেন। তাহলে ইট উইল বি 676 বানাইতে হলে এটাকে নিবেন 7 পর্যন্ত, ইট উইল বি 70। অ্যান্ড 76 বানাইতে হলে এটাকে নাইতে যাবেন হচ্ছে 6 পর্যন্ত, সো ইট উইল বি 6। সো 600 যোগ 70 যোগ 6, সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উইল বি 676 ওহম। এরকম ডিকেড রেজিস্ট্যান্স বক্স এরকম ছাড়া অন্য রকমেরও আছে, যেমন আমাদের ল্যাবে আসলে এই মডেলেরটা নাই, আমাদের ল্যাবে যেটা আছে দ্যাট লুকস লাইক এরকম কিছু একটা। সো এই ডিকেড রেজিস্ট্যান্স বক্সও একই রকম ভাবেই কাজ করে। সো এটার মধ্যে যেটা করতে হয় আসলে, সো দিস ইজ কল্ড দ্য ডিকেড রেজিস্ট্যান্স বক্স। এই ডিকেড রেজিস্ট্যান্স বক্সে যেটা করতে হয় যে ফার্স্টে আপনাকে বলা হলো যে 1175 ওহম বানান। সো 1175 ওহম বানাইতে হবে। সো এইখান থেকে দেখেন এই যে লাল আর কালো, এখান থেকে দুইটা তার যে বের হবে, এখানে দুইটা তার বের হয়ে থাকবে। আপনার কাজ হচ্ছে তার নিয়ে এখানে এই লাল এবং কালোর মধ্যে যেটা বাইন্দা ফেলা, মাঝখানে এই সাদা গ্রাউন্ড এটা ইগনোর করবেন। আফটার দ্যাট এই সবগুলি সুইচের দেখবেন দুইটা করে অপশন আছে, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে অন, বা বিভিন্ন মডেল ভেদে এখানে লেখা থাকে আউট আর এখানে লেখা আছে ইন। আপনারা পড়তে পারতেছেন কিনা জানি না, এখানে লেখা আছে আউট, ও ইউটি আউট, আর এখানে লেখা আছে হচ্ছে আপনার ইন, ইন এবং আউট। দিস মিনস অন এবং অফ। আপনার কাজ হচ্ছে ফার্স্টে সবগুলোকে আউট করে দেওয়া, অফ করে দেওয়া। সো সবগুলি রেজিস্টরকে আপনি যদি অফ করে দেন, তাহলে ওভারঅল আর ইকুইভ্যালেন্ট উইল বি 0 at this moment, সবগুলো অফ করা। এখন আপনাকে বানাইতে বলা হয়েছে 1175। সো আপনি যেটা করবেন, কয়েকটা স্পেসিফিক সুইচ শুধুমাত্র অন করবেন বা ইন করে দিবেন। যেমন আপনার দরকার 1000, তাইলে এই 1K লেখা এটাকে অন করেন। তারপরে দরকার 100, তারপরে 100 লেখা এটাকে অন করেন। তাহলে কত হলো? 1100। সো এখানে আছে 1K আর তারপরটা হচ্ছে 100। সো দুইটা মিলে হলো আপনার 1100। আরো লাগবে 75 বানানোর জন্য আপনি নিলেন হচ্ছে 40 আর 30, এই দুইটা মিলে হলো 70। সো দুইটা মিলে হচ্ছে 70। আর 75 বানানোর জন্য আপনি নিলেন 2 আর 3, এই দুইটা মিলে হচ্ছে 5। সো ফাইনালি এই কয়েকটা বাটন যদি আপনার অন করা থাকে, এই কয়েকটা বাটন যদি আপনার অন করা থাকে, ইন দ্যাট কেস দিস বক্স উইল অ্যাক্ট অ্যাজ এ রেজিস্টার অফ 1175 ওহম। সো প্রশ্ন হচ্ছে যে দোকানে গিয়ে যদি আপনি এই ভ্যালুর এক্সাক্ট এই ভ্যালুর রেজিস্টার খুঁজে না পান, তাহলে আপনি কি করবেন? উত্তর হচ্ছে আমি তাহলে ডিকেড রেজিস্ট্যান্স বক্স নিব, যেটা দিয়ে আমি যে কোনো ভ্যালুর রেজিস্টার আমি বিল্ড করে নিতে পারবো। সো দিস ইজ অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট নাম্বার 6। এক্সপেরিমেন্ট 6 এবং 7 এর ভাইভা আমরা একসাথে নিব ইনশাআল্লাহ। সো এক্সপেরিমেন্ট 7 এর মধ্যে কি বলা আছে? সো এক্সপেরিমেন্ট 7 এর শীটটায় যদি আমরা যাই, এক্সপেরিমেন্ট 7 এ বলছে এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য। আচ্ছা, এইখানে ওরা বলছে যে সিম্পল একটা সার্কিট নিব, এই সার্কিটের আরএল এর বিভিন্ন ভ্যালু দিয়ে টেস্ট করে দেখব কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম পাওয়ার আসে, আরএল এর কোন ভ্যালুর জন্য আমি পাওয়ারটা ম্যাক্সিমাম পাই। সো লেট আস টেক দিস সার্কিট এবং দেখি আরএল এর ভ্যালুটা আসলে কত হইলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার আসা উচিত। সো 5 নম্বর এক্সপেরিমেন্ট শেষ, আই এম সেভিং ইট, আই এম ওপেনিং দ্য নিউ ওয়ান। সো 6 নম্বর এক্সপেরিমেন্টের ফাইলটা আমরা ওপেন করতেছি। আচ্ছা, সো 6 নম্বর এক্সপেরিমেন্টের আমরা মনে করি এখানে ফিগারটা আঁকা হয়ে গেছে, আমাদের এটার ভ্যালু হচ্ছে যেরকম ভাবে দেয়া ছিল ল্যাব শিটে, এরকম ভাবে আমি ফিগারটা মনে করি গেট পাস থেকে আমি এঁকে ফেলছি।
সো কেউ কি বলতে পারবেন হোয়াট উড বি দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ এন্ড আরটিএইচ এবং ইটিএইচ এর ভিটিএইচ এর ভ্যালু কত হবে? তো লোড খুলা ফালাই দিতে হবে। সো লোড খুলা ফালাই দিলাম। এইখানে এটা একটা, এখানে এটা একটা, ভোল্টেজ সোর্স যেটাকে শর্ট সার্কিট করে দেওয়া লাগবে। সো ভোল্টেজ সোর্স যেটা আছে এটাকে শর্ট সার্কিট করে দিলাম। সো আর ইকুইভ্যালেন্ট কত হবে? স্যার 10 10 কেন? 5 parallel 5 plus 10 which is 5 parallel 5 plus হচ্ছে 10 which is 5 আর 5 অর্ধেক 12.5 so 12.5 so RTH is 12.5 so এখন ওরা আপনাকে আসলে এটা করতে বলে নাই, এইভাবে RTH বের করতে বলে নাই, ওরা একটু ঘুরে পেঁচে RTH বের করতে বলছে। ওরা বলছে আপনি RL এর ভ্যালু RTH হইলে আপনি জানেন ম্যাক্সিমাম পাওয়ার পাবেন। এখন RL এর ভ্যালু যে 12.5 হইলে ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছেন এটা আপনি পায়া দেখান আমাকে। সো আপনি আসলে করবেন, ওরা আপনাকে করতে বলছে যেটা যে RL এর ভ্যালু 1 নেন, দেখেন পাওয়ার কত আসে। RL এর ভ্যালু 2 নেন, দেখেন পাওয়ার কত আসে। RL এর ভ্যালু 3 নেন, কত আসে। 4 নেন, 5 নেন, এইভাবে আপ টু 20 বা 30 পর্যন্ত ভ্যারি করেন। ভ্যারি করে দেখেন করেসপন্ডিং পাওয়ার কোনটার জন্য কত আসতেছে। 1 এর জন্য কত, 2 এর জন্য কত, 3 এর জন্য কত, 4 এর জন্য কত, করেসপন্ডিং পাওয়ার গুলা কত সেগুলো আপনি একটা গ্রাফে প্লট করেন। সো আপনি সেই গ্রাফ পেপারটা আইকা ফেললেন যার এক্স এক্সিস বরাবর আছে RL এবং ওয়াই এক্সিস বরাবর আছে হচ্ছে আপনার পাওয়ার, মানে হচ্ছে P ইকুয়ালস টু VI V স্কয়ার বাই R অথবা I স্কয়ার R। সো করেসপন্ডিং আপনি পাওয়ার গুলার ভ্যালু যা যা পেয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি, সেই ভ্যালুগুলো আপনি এখানে গ্রাফে প্লট করছেন। প্লট করে বলছে এইখান থেকে RTH এর ভ্যালু বের করেন। RTH এর ভ্যালু বের করা এই গ্রাফ থেকে আমরা আজকের ক্লাসে শুরুতেই শিখছি না? জি স্যার, ম্যাক্সিমাম পয়েন্ট। ম্যাক্সিমাম পয়েন্টের বরাবর নিচে আপনি গিয়ে দেখবেন এই জায়গায় কত আসে। এই জায়গায় গিয়ে দেখলেন ভ্যালু আসছে হচ্ছে 12.5, তাহলে আপনি বলবেন ও দিস ইজ মাই RTH। সো RL এর ভ্যালু এই এক্সিস বরাবর তো RL এর ভ্যালু, সো RL এর ভ্যালু যখন RTH এর সমান হচ্ছে ইন দ্যাট কেস আমি পাওয়ারটা ম্যাক্সিমাম পাচ্ছি। সো মাই ম্যাক্সিমাম পাওয়ার ইজ P max। আপনি এখান থেকে দেখবেন এই ভ্যালুটা এই জায়গায় কত আছে, এখানে যে ভ্যালুটা আছে দিস ইজ ইয়োর P max। এটা আপনাকে PSpice এর মাধ্যমে করতে বলা হয়েছে। সো লেট আস ডু, এটা যেভাবে করতে হয় PSpice-এ যেভাবে করতে হবে সেটার যাবতীয় ইনস্ট্রাকশন আপনাদের ল্যাব শিটে দেয়া আছে। তো এখানে দুইটা টাস্ক আছে। ফার্স্টের টাস্কটা করানো হয়েছে আপনাকে জাস্ট শেখানোর জন্য, এটা জমা দেওয়ার প্রয়োজন নাই। দ্বিতীয় টাস্কটা মানে 5 থেকে যেটা শুরু হয়েছে দ্যাট ইজ দ্য আসল টাস্ক, এটা আপনারা জমা দেওয়া লাগবে। সো স্কিমেটিক ফাইল দুইটা জমা দেওয়ার প্রয়োজন নাই এক্সপেরিমেন্ট 7 এর জন্য। সো এক্সপেরিমেন্ট 7 এ কি কি করা লাগবে এগুলা এখানে বলা আছে, সিম্পলি ব্লাইন্ডলি ফলো করেন ইনস্ট্রাকশন, কাজ হয়ে যাবে। ওকে, আমি এই কাজটা এখন করে ফেলতেছি এবং কমেন্টরি দিচ্ছি, বুঝলে বুঝবেন, না বুঝলে টেনশনে কিছু নাই, ইনস্ট্রাকশন সহ আরেকবার দেখলে তখন আপনি ঠিকই বুঝে যাবেন। সো আমাদেরকে যেটা করতে হবে RL এর PSpice আমাদেরকে এক্সপেরিমেন্ট 7 এ যেটা করতে বলছে RL এর ভ্যালুটাকে একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হবে এবং RL এর ভ্যালুটাকে ভ্যারি করাইতে হবে 0 থেকে 20 পর্যন্ত। সো আমরা এখানে তাই RL এর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে 1K বা 2K বা 3K ইত্যাদি ইত্যাদি নাম দিব না। RL এর ভ্যালুটাকে সেই জন্য আমরা 1K 2K এই টাইপের নাম দিব না, আমরা একটা স্পেশাল টাইপের নাম দিব, সেটার হচ্ছে উইদিন সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেস আমরা যে কোনো একটা নাম দিব। তো আমাদের বইতে নাম দিতে বলছে আরভার ক্যাপিটাল লেটার। ইন রিয়েলিটি আপনি আরভার না দিলে দিয়ে কাও দিতে পারতেন, কিছু যায় আসে না তাতে। সো আমরা এখনকার জন্য আরভার যে নাম আছে সেটাই দিয়ে রাখি, দিস ইজ আরভার, সেভ অ্যাট্রিবিউট, ওকে। সো দিস ইজ ইয়োর আরভার। আচ্ছা, এখন আমরা বলবো যে এইটাকে এখন ভ্যারি করানোর জন্য, তো এটাকে ভ্যারি করানোর জন্য তো তাহলে আমাদের সিমুলেশন সেটআপ ডিসি সুইপে গিয়ে আমাদের আগে ছিল এখানে ভোল্টেজ সোর্স, বাট আরভার ইজ নট এ ভোল্টেজ সোর্স। এক নম্বর এক্সপেরিমেন্টে যখন আমরা করছিলাম এখানে ভোল্টেজ সোর্স সিলেক্ট করে সুইপ করাইছিলাম, বাট রাইট নাও আমাদের ভেরিয়েবল হচ্ছে আরভার, সেই জন্য এটাকে আমাদের এইভাবে ডাইরেক্ট আগেই না দিয়ে আমাদের আরেকটা নতুন প্যারামিটার নিয়ে আসতে হবে গেট নিউ পার্ট থেকে। আমরা সেইটার নাম হচ্ছে প্যারাম বা PARAM, প্যারাম। সো আমরা গেট নিউ পার্টে এখানে যাব, আমরা টাইপ করব PARAM, প্যারাম প্লিজ। সো প্যারাম এটা যে কোনো জায়গায় প্লেস করলেই হলো, এটা ডাজন্ট ম্যাটার, এক জায়গায় প্লেস করলেই হলো। তারপর এটাকে ক্লোজ করে দিলাম, এরপরে এটার মধ্যে ডাবল ক্লিক করলাম,
এরপরে নেম ওয়ান, 3টা প্যারামিটার সেট করা যাবে এখানে। সো আমি নেম ওয়ানে লিখে দিলাম, এখানে ভ্যালুটা হচ্ছে উইদাউট কোটেশন আমাকে লিখতে হবে, উইদাউট সেকেন্ড ব্র্যাকেট আমাকে নামটা লিখতে হবে। সো এখানে যদি আমার লেখা থাকে কাউ, আই শুড রাইট কাউ ওভার হিয়ার। এখানে যদি লেখা থাকে গোট, এই জায়গায় যদি লেখা থাকে গোট, আই শুড রাইট গোট ওভার হিয়ার। যেখানে যাম সেটাই, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু এই জায়গায় দেওয়া যাবে না। আফটার দ্যাট সেভ অ্যাট্রিবিউট এবং ভ্যালু ইকুয়ালস টু 10, 100, 1000 যে কোনো ভ্যালু দিতে পারেন, কিচ্ছু যায় আসে না, এই ভ্যালুটা ডাজন্ট ম্যাটার। তো আমাদের বইতে বলছে 10 দেন, দিলাম, সেভ, ওকে। নাও এখন আমরা গিয়ে এটাকে সুইপ করাইতে পারবো। সো সিমুলেশন সেটআপে যাই, ডিসি সুইপ টিক চিহ্ন না দেওয়া থাকলে দিয়ে দেই, ডিসি সুইপে যাই। নাও আমি এখানে এখন সিলেক্ট করে দিব দিস ইজ এ গ্লোবাল প্যারামিটার। সো গ্লোবাল প্যারামিটার হিসেবে আমরা একটাই নিছি, একটু আগে নাম সেট করছি আরভার। সো ওই আরভার নামটা এখানে লিখে দেব। আবারও বলতেছি, ইফ যদি দিস নেম ইজ কল্ড কাউ, সো ইউ শুড রাইট কাউ ওভার হিয়ার। এখানে যদি গোট থাকে, ইউ শুড রাইট গোট ওভার হিয়ার, একদম এক্স্যাক্টলি। সো স্টার্টিং ভ্যালু আমাদের বই থেকে বলছে 0 দিতে, এন্ড ভ্যালু বলছে 20 পর্যন্ত দিতে, এবং ইনক্রিমেন্ট বলছে 1 করে 1 পর্যন্ত দিতে, বা ইনক্রিমেন্ট আমি 0.5 পর্যন্ত দিলাম। ওকে দেই, ক্লোজ করি। নাও লেট আস ট্রাই টু সেভ এন্ড সিমুলেট। You will see that it will have some kind of error. কি ভুল করছি তাইলে? আমি তো কোনো ভুল করলাম না, আমি তো গ্রাফ তৈরি করার জন্য 0 থেকে ওইটাই দেখতে চাইছি। প্রবলেম ইজ এই 0-র জন্য যে ভ্যালুটা যখন দিবেন, খেয়াল করে দেখেন ফর্মুলা সে বের করার চেষ্টা করবে, সাপোজ v²/r, r এর ভ্যালু যখন 0, তখন পিস পাইস কি এরর দিবে আপনাকে? r এর ভ্যালু 0 হলে ডিভিশন বাই 0 এরর আসবে, রাইট? হ্যালো, শুনতেছেন? জি স্যার। জি স্যার। r এর ভ্যালু এখানে 0 সেট করা যাবে না, we will have some other value that is very close to 0. So for such reason আমরা আবার তাহলে পিস পাইসে ব্যাক করব। ব্যাক করে আমরা যখন এই সিমুলেটটা করতে যাব, করার আগে মনে করে এখানে 0 যেটা আছে, স্টার্ট ভ্যালু 0, 0 দিলে যেহেতু আমাদের এরর আসে, সো লেট আস হ্যাভ এ ভেরি স্মল ভ্যালু অফ লাইক এতগুলা 0 বা 1 বা 3টা 0 1 লেটস সে। সো এন্ড ভ্যালু 20, আমি আরেকটু বাড়াই দিতে বললাম 30, এবং ইনক্রিমেন্ট 0.5 আছে থাকুক। ওকে, নাও লেটস ক্লোজ, সেভ এন্ড সিমুলেট। সো আরেকবার করি, সিমুলেট। সিমুলেট করলে একটা প্রোব উইন্ডো আসবে। সামটাইমস প্রোব উইন্ডোটা দেখা যায় না, নিচে এসে এখানে লাফাইতে থাকে। সো ক্লিক করে এখানে প্রোব উইন্ডোটা চলে আসবে। প্রোব উইন্ডো মানে হচ্ছে সেই গ্রাফ, এবং আমরা খেয়াল করে দেখি এখন আমাদের এক্সিস চেঞ্জ করার প্রয়োজন নাই। 1 নম্বর এক্সপেরিমেন্টে এই এক্স এক্সিস বরাবর ছিল আমাদের হচ্ছে কারেন্ট, কিন্তু পিস পাইস আমাদেরকে বাই ডিফল্ট শো করতে হচ্ছে ভোল্টেজ। তাই আমাদের 1 নম্বর এক্সপেরিমেন্টে এক্সিসটা চেঞ্জ করে নেওয়া লাগছিল। এখন আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, বিকজ যা আমাদের এক্স এক্সিস বরাবর যা লাগবে, আমরা কিন্তু যে সিমুলেশনের গ্লোবাল প্যারামিটারে আমরা কিন্তু ওইটাই বলে দিছি যে আমাদের এক্স এক্সিস বরাবর আমরা কি দেখতে চাই, আরভার। সুতরাং আমাদের এত কাহিনীর দরকার নেই, আমাদের যে প্রো উইন্ডো আসছে দ্যাট ইজ গুড এনাফ ফর আস। সো এখন এখানে আমরা সিম্পলি ওয়াই এক্সিস এর ভেরিয়েবল অ্যাড করব। সো যদি আমরা ওয়াই এক্সিস এর ভেরিয়েবল অ্যাড করতে চাই, লেট আস থিংক দ্যাট সার্কিটটা কই, আমরা যদি ওয়াই এক্সিস এর ভেরিয়েবলটাকে অ্যাড করতে চাই, আমাদেরকে তাহলে লাগবে কি, এই আর এল এর মধ্য দিয়ে যেই কারেন্ট পাস করতেছে মাল্টিপ্লাইড বাই আর এল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে। ওকে, তাইলে আমরা পিস পাইসে ব্যাক করি, পিস পাইসে কই জানি এখানে। সো এই জায়গায় গিয়ে আমরা অ্যাড ট্রেস, দ্যাট মিনস ট্রেস এক্সপ্রেশন লিখতে হবে একটা, উপরে ট্রেস মেনু থেকে অ্যাড ট্রেস, অথবা এই জায়গায় অ্যাড ট্রেসে ক্লিক করলাম। এখন আমাদের ওই ফর্মুলা অনুযায়ী আমাদের যদি ভি ইন্টু আই, পাওয়ার মানে হচ্ছে ভি ইন্টু আই, তাইলে ভি কোন ভি? ভি হচ্ছে আর এল এর অ্যাক্রসে ভি। তাইলে আমরা দেখবো আর এল কোনটা, আর এল হচ্ছে এইটা, আর এল এর 1 নম্বর টার্মিনাল, ভোল্টেজ মানেই দুইটা জিনিসের বিয়োগফল, মাইনাস আর এল এর 2 নম্বর টার্মিনাল। দেখেন নিচে ট্রেস এক্সপ্রেশন লেখা হয়ে গেছে। সো দিস ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস আর এল। এই পুরোটাকে আবার একটা বোরখা পরাই দিই যাতে গ্যাঞ্জাম না করে, দ্যাট মিনস একটা ব্র্যাকেট লাগাই দিলাম। সো দিস ইজ ভি মাল্টিপ্লাইড বাই আই, পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল। সো ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই আই, আমি একটা অ্যাস্টেরিস্ক সিম্বল দিছি এখানে। সো আই ভি ইন্টু আই, আই মানে কোনটা, আর এল এর মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করতেছে সেই আই। সো ভি ইন্টু আই, দিস ইজ মাই ট্রেস এক্সপ্রেশন। এটা যখন লেখা হয়ে যাবে মোটামুটি কনফিডেন্ট, এখন আমি ওকে তে প্রেস করব, আই উইল গেট দ্য কার্ভ ফর পাওয়ার। সো আমার ওয়াই এক্সিস বরাবর আছে হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট, এক্স এক্সিস বরাবর আছে হচ্ছে আর এল,
এখন আমাদেরকে এই জায়গায় আবারও একটা জিনিস করা লাগবে, সো কার্সার অন করা লাগবে। কার্সার অন করলে ইউ উইল হ্যাভ এ স্মল উইন্ডো দ্যাট লুকস লাইক দিস, এরকম একটা প্রোব কার্সর উইন্ডো আসবে। নর্মালি এটা থাকবে না, বাট যখনই আপনি কার্সর উইন্ডোতে ক্লিক করবেন ইউ উইল হ্যাভ দিস প্রোব কার্সর উইন্ডো, এবং দ্য কার্সর উইল মুভ থ্রু দিস গ্রাফ। দেখেন কার্সর মুভ করবে, এবং যখনই কার্সর মুভ করবে এই প্রোব উইন্ডোর সেই ভ্যালুগুলো দেখেন এখানে ভ্যারি করবে, প্রোব উইন্ডোর ভ্যালুগুলো এই জায়গায় ভ্যারি করবে। তো আমাদের কাজ হচ্ছে প্রোব উইন্ডোর কোন ভ্যালুর জন্য আমি এখানে ম্যাক্সিমাম পাওয়ার পাবো। সো A1 আমরা যদি একটু মুভ আরেকটু জুম করি, আমাদের দেখেন গ্রাফটা যখন মুভ করতেছে এক্স এক্সিস এর ভ্যালুগুলা আমাদের A1 এর ফার্স্টে দেখাচ্ছে, এবং ওয়াই এক্সিস এর ভ্যালুগুলা A1 এর পরের পার্টে দেখাচ্ছে, পরেরগুলা দরকার নেই। সো আমরা এখানে দেখবো যে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে ওয়াই এক্সিসে। সো আমরা দেখি কোন জায়গায় গিয়ে আমাদের ওয়াই এক্সিস এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। আমরা খেয়াল করবো 498.734, এই ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হইতেছে? 498, 499 কমে যেতেছে, 499 বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। হ্যাঁ, ইউ সি দ্যাট এই জায়গাটা আমাদের ম্যাক্সিমাম আসছে। সো যেই জায়গাটা আমরা ম্যাক্সিমাম পাইছি 500, এর চেয়ে বেশি আর নাই। করেসপন্ডিং এক্স এর ভ্যালু কত এখানে কিন্তু শো করতেছে আমাদের, অথবা নিচে গিয়েও আমরা দেখতে পারি এক্স এর ভ্যালুটা কত। দেখেন তো করেসপন্ডিং এক্স ভ্যালু কত? 12.508। তাহলে RTH এর ভ্যালু কত? 12.508 is the value of your RTH. 12.508 the value of your RTH. Pmax এর ভ্যালু কত? 500 m আছে, তার মানে মিলিওয়াট, 500 মিলিওয়াট। So this is another way to calculate VTH, calculate RTH and calculate maximum power. ভাইভাতে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলেন তো VTH কত? এই জায়গা থেকে VTH বের করা যাবে? জি স্যার। কিভাবে? Pmax জানি আর হচ্ছে RTH জানি, তাহলে VTH বের করা যাবে না? জি স্যার। Pmax এর ফর্মুলা দিয়ে। ওকে, আশা করি পারবেন আপনারা। দিস ইজ আওয়ার এক্সপেরিমেন্ট নাম্বার 7। ও আসল কথাই তো বলিনি। এখন এরকম ভাবে করতে করতে গিয়ে এক্সপেরিমেন্ট যখন আপনারা করতে থাকবেন, তখন আমি যখন অ্যাকচুয়ালি ভাইভা দিতে আসবেন আমি বলবো এটার ভ্যালুটা পাল্টান, এটার ভ্যালুটা করেন হচ্ছে 15.7, আরবিট্রারি আন্দাজে আজাইরা ভ্যালু দিব। সো মেক ইট লাইক 75 and make it 65. ওকে, এখন আমি বলবো যে RTH এর ভ্যালু এবং Pmax এর ভ্যালু বের করে দেখান। আপনি কি করবেন? সিমুলেট করবেন অবভিয়াসলি। সো সেভ সিমুলেট, প্রো উইন্ডো আসছে, অ্যাড ট্রেসে গেছেন, ট্রেস এক্সপ্রেশন। আচ্ছা, ট্রেস এক্সপ্রেশন লেখার আরেকটা এখানে ঘাপলা আছে। কেউ যদি চায় যে আমি এইভাবে লিখবো, ট্রেস এক্সপ্রেশন লিখতে গিয়ে কেউ যদি ভাবে যে RL এর দুই প্রান্তের ভোল্টেজের বিয়োগফল লিখবো, সো তার মানে এই নোডের ভোল্টেজটা জানলেই হচ্ছে, এই নোডের ভোল্টেজটা জানলেই হচ্ছে। সো পি স্পাইস এই নোডটাকে কততম নোড ধরছে সেটা আপনাকে নেটলিস্ট দেখে বোঝা লাগবে। সো আমরা যদি নেটলিস্টটা দেখি, অ্যানালাইসিস, এক্সামাইন নেটলিস্ট, লেট আস সি যে RL এর এক প্রান্তে আছে নোড 1, আরেক প্রান্তে আছে নোড 0, তার মানে নিচেরটা হচ্ছে নোড 0, উপরেরটা পি স্পাইস কিন্তু এটাকে 1 নম্বর নোড ধরছে। আমরা কিন্তু নরমালি অঙ্ক করার সময় মানে এইটাকে 1 নম্বর নোড ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, কিন্তু পি স্পাইস খেয়াল করে দেখেন RL এর উপরটাকে 1 ধরছে, মাঝখানেরটাকে কি ধরছে বুঝতেছি না, R3 এর এক প্রান্ত আছে 2, এক প্রান্ত আছে 1, তাহলে এটাও যদি 1 হয় তাহলে দিস ইজ নোড 2 এন্ড দিস ইজ নোড 3। সো আপনি ট্রেস এক্সপ্রেশনে চাইলে এইভাবে লিখতে পারেন যে নোড 1 এর ভোল্টেজ স্কয়ার ডিভাইডেড বাই RL, তাহলে আমরা ওইভাবে লেখার চেষ্টা করি। সো আমি আপনাকে ভাইভা নিতে গিয়ে আমি সবসময় মাঝে মাঝে এরকমও বলবো যে ভি স্কয়ার বাই আর ফর্মুলা দিয়ে লেখেন, তাহলে ভি স্কয়ার বাই আর আপনি বলবেন নোড 1 এর ভোল্টেজ, সো নোড 1 এর ভোল্টেজ ভি স্কয়ার ইনটু আবারও নোড 1 এর ভোল্টেজ, তাহলে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, আর মানে হচ্ছে আর ভার। ওকে, দেন ইউ উইল হ্যাভ দিস কাইন্ড অফ গ্রাফ। এখান থেকে কি আপনি ম্যাক্সিমামটা পাবেন? খেয়াল করে দেখেন এটা আরো বাড়তেছে, ম্যাক্সিমাম কিন্তু আপনার হয় নাই, বাড়তেই আছে বাড়তেই আছে। তার মানে আপনি কি করছেন ভুলটা, আপনি হচ্ছে এনাফ পরিমাণ সিমুলেট করেননি, আপনি 30 পর্যন্ত নিছেন। বিকজ আপনি যদি সিমুলেট করতেন
বা আপনি যদি থিওরিটিক্যাল ক্যালকুলেশনটা করতেন, বলেন তো এটার আরটিএইচ এর ভ্যালু কতর মধ্যে আসতে পারে আন্দাজে, আনুমানিক? 65 অর্ধেক কত? স্যার 40 32.5। বা 50 এর মাঝামাঝি হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 32.5 যোগ 10 42.5, 42.5 এর কাছাকাছি কিছু একটা আসা উচিত। তা আপনি সিমুলেট করছেন হচ্ছে 30 পর্যন্ত, আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন? অবশ্যই না। তাইলে আপনাকে কি করতে হবে, আবার এখানে যেতে হবে ডিসি সুইপে। এই যে এখানে আপনি বলে দিয়েছেন যে ভাই সিমুলেট করো 30 পর্যন্ত, না ভাই তুমি এক কাজ করো 70 পর্যন্ত সিমুলেট করো, তাইলে আমি ভালো মতো বুঝতে পারবো। ওকে, ক্লোজ, সিমুলেট, চলে আসলো অ্যাড্রেস 1 নম্বর নোড মাল্টিপ্লাইড বাই 1 নম্বর নোড ভি স্কোয়ার বাই আর, তাহলে ডিভাইডেড বাই আর। নাও ইউ সি দ্যাট আমাদের মোটামুটি ম্যাক্সিমাম আসতে পারে। আমরা ম্যানুয়ালি এইভাবে গুতাই গুতাই এখন বের করব না, আমরা কি করব, একটু স্মার্টার ওয়েতে কাজ করব, ম্যানুয়ালি কাজটা করব না। স্মার্টার ওয়েতে করার জন্য যেটা করব আসলে, তো এইখানে যখন আমরা কার্সারটাকে ক্লিক করতেছি, খেয়াল করে দেখেন প্রোব উইন্ডো নাই, আমরা কার্সারটাকে অন করে নিলাম, তো প্রোব উইন্ডো আসলো। এখন আমি ধরে 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 ম্যানুয়ালি খুঁজে বের করতে পারি যে কোথায় ম্যাক্সিমাম আসে, কখন থেকে কমা শুরু করে, এইভাবে ধরা খুব কষ্ট। রেদার দেন দ্যাট, ক্লিক অন দ্য ফার্স্ট ওয়ান, দিস ইজ কল্ড দ্য কার্সার পিক, তা অথবা লাস্টে আরেকটা আছে, লাস্টের আগেরটা কার্সার ম্যাক্স, ক্লিক অন দিস ওয়ান। সো ইউ সি দ্যাট ম্যাক্সিমাম পয়েন্টটা সে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিছে, এবং আমরা বুঝতেছি যে আরটিএইচ এর ভ্যালু কত, 45, পিম্যাক্স এর ভ্যালু কত, 296.362 মিলিওয়াট। ঠিক আছে, সো রেদার দেন ফাইন্ডিং ইট এন্ড সার্চিং ফর ইট ম্যানুয়ালি, আমরা একটু স্মার্টার ওয়েতে করবো যে কার্সারটা অন করে আমরা কার্সার ম্যাক্স যেটা সেটা ক্লিক করে দেখাই দিব, তাহলে আর কোনো আমাদের ঝামেলা নেই এই থেকে। সো এক্সপেরিমেন্ট কত জানি, এটা 7 নম্বর। সো দিস ওয়াজ অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট নাম্বার 6, সরি এক্সপেরিমেন্ট 7। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এখানে যে আমরা ম্যাক্সিমাম পয়েন্টে স্যার পি পেয়েছি, এন্ড স্যার ওইখানে তো আইও পেলাম স্যার, তাই না? না, আই পাইনি তো, কোথায় আই পেলাম? স্যার এখান থেকে আই বের করতে পারবো না ওই পয়েন্টে? আই আই বের করা তো লাগে না কখনো, যদি দরকার হয় বের করা যাবে। আই ইকুয়ালস টু কি হবে, ভিটিএইচ ডিভাইডেড বাই 2 আরটিএইচ। আচ্ছা স্যার, তাহলে আমার কোশ্চেনটা হলো স্যার, এখানে পি ম্যাক্স বের স্যার ভিটিএইচ বের করার জন্য স্যার পি ম্যাক্স এর ইকুয়েশন ছাড়া নরমাল পি ইকুয়ালস টু ভিআই ওখান থেকে স্যার মানে করে স্যার বের করা যাবে না? যদি ভোল্টেজটা বের করি যাওয়া তাহলে উচিত, তাহলে আপনি তো ওই যেটা বলছেন ভোল্টেজটা আমি আর বুঝছি। ভিটিএইচ সেম হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে অরিজিনালি সার্কিটটা এরকম আছে, ঠিক আছে। আমি এখানে এখন পি ম্যাক্স বের করছি, আই নো পি ম্যাক্স, আই নো আরটিএইচ, আপনি এখন আই বের করতে যাচ্ছেন, এটাই কি জিজ্ঞাসা করতেছেন? জি স্যার, এটাই। আই বের করতে যাচ্ছেন, তাইলে এটা আই বের করার জন্য আপনার হচ্ছে পি ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 আরটিএইচ। তো এখান থেকে আপনাকে ফার্স্টে হচ্ছে আই এর ভ্যালু বের করা না, এখান থেকে হচ্ছে ভিটিএইচ এর ভ্যালু আগে বের করলেন। সো দিস ইজ ইয়োর ভিটিএইচ, নাও আই দিস ইয়োর আই should be VTH divided by, এটাও যেহেতু RTH ম্যাক্সিমাম পাওয়ার পাইছেন যেহেতু, এটাও RTH, so it should be VTH divided by 2 RTH। এখন যদি আপনি এই জায়গায় নরমাল ওহমস ল ফলাইতে যান, তাহলে you will miss that 2। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। নরমালি যদি আপনি VTH বাই RTH মারতে যান, খেয়াল থাকবে না, তখন এই 2 ভুলে যাবেন, 2 এর কথা ভুলে যাবেন। 2 কেন আসলো, কারণ ম্যাক্সিমাম পাওয়ারের জন্য 2টা RTH আছে এখানে। স্যার এই প্র্যাকটিক্যালটাতে তো স্যার আমাদের এক্সপেরিমেন্টে তো স্যার ডেভিয়েশন আসবে স্যার, তাই না? কারণ আমরা সামান্য 0 থেকে স্টার্ট করতে পারি নাই। হ্যাঁ, অনেকে একটু কম বেশি করবেন, যেমন এখানে হচ্ছে যেই ভেরিয়েশন গুলো আসবে কেন এক্সপেরিমেন্টে, যদি কেউ এই জায়গায় আসেন, এই জায়গায় এসে যদি কেউ প্যারামিটার গুলো ডিফারেন্ট নেয়, যেমন কেউ যদি এখানে নেয় হচ্ছে 0.00001, তার প্রিসিশন অনেক হাই আসবে, তার অনেক হাইলি অ্যাকুরেট ভ্যালু আসবে, তার পয়েন্টের পরে 3-4 ঘর পর্যন্ত ভেরিয়েশন আসবে। কিন্তু যেই লোক ধরেন এটা নিচ্ছে, তার প্রিসিশন কি মাইক্রো লেভেল পর্যন্ত, যে এইটুকু নিচ্ছে
তার মাইক্রো না সরি মিলি লেভেল পর্যন্ত, যে তার মধ্যে 10-এর 1 ভাগ পর্যন্ত। তো আমি সাধারণত রিকমেন্ড করি পয়েন্টের পরে 3 ঘর পর্যন্ত প্রিসিশন আন্ডার গ্রাজুয়েট লেভেলে রাখার জন্য আর কি। তো এই পর্যন্ত রাখলে সবারই ওকে, বাট আদারওয়াইজ আমাদের বইতে বলছে মনে হয় 0.5 দিয়ে করার জন্য নাকি 0.1 দিয়ে করার জন্য, ডাজন্ট ম্যাটার। এই কারণে একটু ভেরিয়েশন গুলো আসে, আদারওয়াইজ একই। তো এই এক্সপেরিমেন্টে সতর্কতা হচ্ছে যে RTH এর ভ্যালুটা আগে থেকে আন্দাজ করতে হবে যে কতর মধ্যে আসতে পারে, তারপরে সেই জায়গায় গিয়ে আমাকে লিমিটটা ওইভাবে বসাইতে হবে। সো যদি আমি লিমিটটা ঠিকঠাক মতো না বসাই, আমার গ্রাফটা এন্টায়ার পুরা উইন্ডো কভার করবে না এবং আমি তখন ম্যাক্সিমাম পাওয়ার ক্যালকুলেট করতে পারবো না। এই আমাদের মিড টার্ম 2 সিলেবাস এই পর্যন্তই। মিড টার্ম 2 তে আমাদের নতুন আর কোনো কিছু নাই। আপনাদেরকে বোধহয় আগের ক্লাসে কি আমি এক্সামের প্রশ্ন দেখাইছিলাম? জি স্যার, একটা কোশ্চেন দেখানো হয়েছিল। কোনটা দেখানো হয়েছিল বলতে পারবেন কি? আমাদের ক্লাস টাইম শেষ, জাস্ট শোনার জন্য। থেভেনিন মানে সবগুলি অঙ্ক কি করছিলাম আমরা? স্যার লাস্টের ম্যাথের থেভেনিনসের একটা ম্যাথ করানো হয়েছিল, বাকি দুইটা করানো হয়নি। আচ্ছা, পারবেন, ওগুলো অত টাফ কিছু না, আমরা জাস্ট একবার কুইকলি দেখায় চলে যাই, এখন তো অঙ্ক করার সময় নেই। আমাদের ক্লাস টাইম শেষ, এমনি যাদের অন্য কোনো ক্লাস আছে চলে যেতে পারেন। লাস্ট সেমিস্টারের প্রশ্ন এটা। ফার্স্টে আসছে একটা মেশ অ্যানালাইসিসের অঙ্ক, একটু তাকায় দেখেন, কোনো জটিলতা নাই। 3 আননোন 3 ইকুয়েশনের অঙ্ক, একটা সুপার মেশ আসবে। মেশ কারেন্ট ম্যাট্রিক্স ইকুয়েশন লিখতে বলা হয়েছে 10 মার্ক। 8 মার্ক হচ্ছে মেশ ইকুয়েশন লেখার জন্য, আর 2 মার্ক হচ্ছে মেশ কারেন্ট ম্যাট্রিক্স ইকুয়েশন লেখার জন্য। 2 নম্বর প্রশ্নে সুপারপজিশন থিওরেম, 2টা অঙ্ক এখানে, যেহেতু 2টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, বইয়ের অঙ্ক হুবহু তুলে দেওয়া হয়েছে, পারবেন আশা করি, অত টাফ কিছু না। 3 নাম্বার লিনিয়ারিটির অঙ্ক। সো আননোন ভ্যারিয়েবল যেটা দেয়া আছে সেটার ভ্যালু ধরে নিতে হবে। সো এটার ভ্যালু কত ধরতে হবে প্রশ্নে বলে দিছে, 10। আচ্ছা, ধরার পর বলছে যে এটাকে নোন ভ্যালুর সাথে কম্পেয়ার করে বলেন এটা কত গুণ বেশি বা কম, লিনিয়ারিটি ব্যবহার করে সেই জিনিসটাকে এটার আসল ভ্যালু বের করেন। ইনশাল্লাহ পারবেন। এবং লাস্টের অঙ্কটা হচ্ছে থেভেনিন বা নর্টন দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে নর্টন সার্কিট বের করেন কনসিডারিং আর অ্যাজ দ্য লোড। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নর্টন সার্কিটটাকে সোর্স ট্রান্সফরমেশন করে থেভেনিন সার্কিট বানান, 2 মার্ক। তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন ভ্যালুর আর এর জন্য ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায়। আর এল এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে? আর এল এর ভ্যালু যখন RTH এর সমান RTH আর এল ইকুয়ালস টু RTH, এই কথা লেখার জন্য 1 মার্ক। এবং ফাইনালি ম্যাক্সিমাম পাওয়ারের ক্যালকুলেশনটা কত? আর এর পি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে VTH স্কয়ার ডিভাইডেড বাই 4 RTH, মুখস্থ। সো VTH এবং স্কয়ার ডিভাইডেড বাই 4 RTH এর ভ্যালু বসায় পি ম্যাক্স এর কত এটা বের করার জন্য 2 মার্ক। সো এই হচ্ছে 15 মার্ক থেভেনিন, নর্টন এবং ম্যাক্সিমাম পাওয়ার থেকে। এই প্রশ্নে যদি 40-40 1 মার্কও কম পান, আপনার মোস্ট লাইকলি ছুটে যাবে। আমি আপনাদের কি করব, এই প্রশ্নটাই দিব, খালি অঙ্ক চেঞ্জ করে দিব, কিছুই চেঞ্জ করে দিব, এর চেয়ে বাইরে ভেরিয়েশন দেওয়া তো সম্ভব না। বুঝতে পারছেন? জি স্যার। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আজকে শেষ করে দিই। স্যার আমাদের লিনিয়ারিটিতে তো স্যার আমাদের মানে নোড অ্যানালাইসিসও ইউজ করতে হতে পারে, তো ওই ক্ষেত্রে কি স্যার সুপার নোড বা ওরকম জটিল নোড অ্যানালাইসিস থাকতে পারে? আসতে পারে। চ্যাপ্টার 4 এ আসলে কোনো টেকনিক আপনাকে নাম মেনশন করে দিবে না, আপনার যাহা যাহা দরকার সব ব্যবহার করতে হবে। কেউ কোনো কিছু বলে দিবে না যে লিনিয়ারিটি ব্যবহার করেন, না সরি মেশ অ্যানালাইসিস করেন বা নোড অ্যানালাইসিস করেন, সুপার নোড আসবে কি আসবে না এগুলা কেউ বলে দিবে না। অঙ্কের প্রয়োজনে যদি লাগে আপনারা করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের মিড টার্ম 2 সিলেবাস হয়ে গেল। বাই দিস উইক ইউ শুড কমপ্লিট এক্সপেরিমেন্ট 6 and 7 as well, এরকম। সো আগের দিন আপনাদের আজকে কি বার? স্যার আজকে সোমবার। মানডে। সোমবার। আপনাদের তো তাহলে গতকালকেই মানে থেভেনিন নর্টন হয়েছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে দিস ইজ দ্য আইডিয়াল উইক টু কমপ্লিট ইউর এক্সপেরিমেন্ট 6 and 7 and দিস ইজ আওয়ার লাস্ট এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট 8-9 এখন পর্যন্ত আমরা করতে পারি নাই সোফার। এই সেমেস্টারে যেহেতু আমরা মিড টার্ম পরীক্ষা তাড়াতাড়ি এবং সেকেন্ড মিডে আমরা একটা 40-40 পাওয়ার টার্গেট নিয়ে পরীক্ষা দিব, যার কারণে ল্যাবের ভাইভা পরে নিব আমরা, দরকার হয় আগে সব শেষ করে দিলাম। ইন দ্য মিন টাইম থিওরি প্র্যাকটিস করতে থাকেন। আগামী ক্লাস থেকে বুধবারে, মোস্ট লাইকলি আমি বুধবারেও আপনাদের ক্লাসটা নিতে পারবো না, তো
আশা করবেন বুধবারে ক্লাস টাইমে আপনি অ্যাটলিস্ট ল্যাবের এক্সপেরিমেন্ট 6-7, সো এন্টায়ার পুরা ল্যাব আসলে শেষ, আর কোনো ই নাই। এখন এরপর থেকে আমরা যে কোনো দিন ল্যাব ভাইবা নিতে থাকবো, শুধু একের পর এক, একদিন 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 করে, ঠিক আছে? ওকে, জি স্যার। থ্যাংক ইউ, খোদা হাফেজ, ছুটি, আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কথা ছিল। বলেন। আমাদের স্যার আমি স্যার রেকর্ডিং অফ করে দিলে হবে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, খোদা হাফেজ, ছুটি, আসসালামু আলাইকুম।